সবার বিয়েতে বরযাত্রী আসে, আর রওনাকের বিয়েতে হবু স্বামীর সাথে তার একমাত্র বউ এসেছে। সেই বউ আর কেউ না, রওনাকের একমাত্র বেস্ট ফ্রেন্ড। অবাক হচ্ছেন না? রওনাক অবাক হয়ে নির্বিকার তাকিয়ে আছে ওইদিকে। উপস্থিত সবাইও চমকে আছে, সবার চেহারাই বলে দিচ্ছে। রওনাক মনে মনে বলল, লিয়ার পেটটা অনেকটা উঁচু, হয়তো অন্তঃসত্ত্বা। আচ্ছা, অয়ন ভাইয়া বিবাহিত হলে আমার সাথে এতদিন প্রেমের নাটক কেন করলো? আমার ইমোশন নিয়ে খেললো। আমি রৌনককে বিয়ে করতে পারবো না বাবা। আমার স্ত্রী আছে, আর সে আমার হবু সন্তানের মা হতে চলেছে। তোমার যদি রওনাককে বিয়ে করার ইচ্ছা ছিল না, তাহলে এত নাটক করার কি প্রয়োজন ছিল? সে যাই হোক, আমি পারবো না বিয়ে করতে, মানে পারবো না। এসব ড্রামা অফ করো, আমাকে আর লিয়াকে ভিতরে যাইতে দাও। লিয়া অনেক টায়ার্ড, এই মুহূর্তে ওর বিশ্রাম প্রয়োজন। এই পরিস্থিতিতে আয়ান শুধু তাদের কথা ভেবেই যাচ্ছে। এটা ভেবে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। এক মেয়েকে বিয়ের আসরে ছেড়ে দেওয়া, তার সাথে প্রায় 5টা মাস প্রেমের নাটক করা, এবং শেষ মুহূর্তে এসে তাকে ছেড়ে দেওয়া, সেই মেয়েটার মনের অবস্থা কেমন হচ্ছে তা সে ভাবছে না। আচ্ছা, রওনাক তো লিয়ার থেকে দেখতে খারাপ নয়, তাহলে আয়ানকে দেখে বোঝা যাচ্ছে না যে সে অনুতপ্ত তার কাজে। রওনাক ড্রয়িং রুম থেকে দৌড়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। সবাই রওনাকের পিছু পিছু গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। রওনাক নিজের ক্ষোভ আটকাতে পারছে না, ড্রেসিং টেবিলের সামনে রাখা সব ফেলে দিল। রওনাকের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ওয়াশরুম থেকে ফিনাইলের বোতল এনে ঢকঢক করে আধা বোতল খেয়ে নিল সে। চারপাশে রওনাকের ঘুরতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে পড়ছে। নিজেকে না সামলাতে পেরে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। অনেকক্ষণ ধরেই দরজা খুলতে না পেরে দরজা ভাঙার প্ল্যান করলো সবাই। দরজা ভেঙে রওনাককে সবাই ফ্লোরে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। রওনাকের মা আলিয়া শিকদার নিজের কলেজার টুকরার এমন অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলল। রওনাকের বড় ভাই রাফিন একমাত্র বোনের অবস্থা দেখে কি করবে ভেবে পায় না। দ্রুত তাকে কোলে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ান আর লিয়া রাফিনের কোলে রওনাককে দেখেও চুপচাপ বসেছিল। আয়ানের বাবা মা সবাই রওনাকের সাথে চলে গেছে। বিয়েতে আসা সবাইও নিজেদের মতো কথা বলতে বলতে চলে গেল। একটু আগে কোলাহলে পরিপূর্ণ বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। পুরো বাড়িতে কেবল আয়ান আর লিয়া। লিয়ার প্রেগনেন্সির 8ম মাস শেষের দিকে। এই সময়টায় যে কোনো সময়ই বেশি চলাচল করতে পারে না। লিয়ার মাথা গড়িয়ে ঘাম ঝরে পড়ছে, তাকে দেখে আয়ান বিচলিত হয়ে পড়ল। তুমি ঘামছো কেন লিয়া? এনিথিং রং? আপনি কোনো কিছু ঠিক করছেন না আয়ান। আপনি সবার জীবন নিয়ে খেলছেন। এতটা প্রতিহিংসা, তাও আবার নিজের আপনজনদের সাথে। একদিন পস্তাবেন আপনি, খুব পস্তাবেন। আমার রনুর যদি কিছু হয়ে যায় আয়ান, আমি ক্ষমা করব না আপনাকে। ও আচ্ছা, নেক্সট একদম চুপচাপ থাকবা, ভুলে যাবা না আমি আয়ান শিকদার। তুমি আমার হবু সন্তানের মা বলে যে আমি তোমাকে ক্ষমা করে দেব, এটা ভুলেও ভাববা না। আমার থেকে একটু বেশি বুঝতে যাবা, ওই মুহূর্তে আমি ভুলে যাব কে তুমি। আয়ানের বিরক্তিমাখা কণ্ঠে বলা এইসব কথায় লিয়ার ভয় শুরু হয়। সত্যিই তো, আয়ান যেমন মানুষ, সে যা ইচ্ছে তা করতে পারে। আমাকে আমার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে। আল্লাহ, তুমি রওনাককে সুস্থ করে দিও প্লিজ। আর কতদিন দূরে দূরে থাকবে সে? এবার তো তাকে ফিরতেই হবে। তার প্রিয়সী যে মৃত্যুর সাথে লড়াই করছে, এবার খেলা জমবে, যা হবে সব সামনাসামনি। হাসপাতালের এখন প্রচুর ভিড়, কারণ পুরো শিকদার বাড়ির লোকজন যে এখানে জমা হয়েছে। শিকদার বাড়ির কলিজার টুকরার যে এই অবস্থা। শিকদার হসপিটালটা শিকদারদেরই তৈরি করা। রওনাককে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। এখন তার স্টমাক ওয়াশ করা লাগবে। ওটির বাহিরে বসে সবাই দোয়া করছে সুস্থতার। রাফিন একটু বাহিরে বের হয়ে কল লাগায় কাউকে। হ্যালো ব্রো, কেমন আছিস? কি হয়েছে রাফিন, তোর আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? আর ইউ ওকে? ইয়া ব্রো, আই এম ফাইন। তুই কি দেশে আসবি? হোয়াটস দ্য ম্যাটার রাফিন? উইদাউট এনি রিজন তুই আমাকে আসার কথা বলতেছিস? বাসায় সব ঠিক আছে? নাথিং ইজ ফাইন ব্রো। রনু সুসাইড করার ট্রাই করছে, আমরা ওরে হসপিটালে নিয়ে আসছি। ওটিতে ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমি হেল্পলেস ফিল করছি। আমার বোন খুব কষ্ট পাচ্ছে ব্রো। হোয়াট দ্য হেল ম্যান, তুই আমাকে এখন বলছিস? আমি আসছি, বাকিটা এসে শুনবো। কাল সকালের মধ্যে আমি বাসায় থাকবো। আচ্ছা, বাই ব্রো। কল কেটে গেছে। সেই লোক দ্রুত টিকিট কেটে নিল। তার বুকের মাঝে শূন্যতা অনুভব হচ্ছে। বাসা থেকে দূরে আসলেও যে বাড়িতে তার প্রাণ ভ্রমর রেখে গেছে। সে তো আয়ান বিষয়ক বিয়ে নিয়ে কোনো কথাই জানে না। আচ্ছা, বাড়িতে গিয়ে যখন শুনবে এসব, তখন তার রিয়াকশন কেমন হবে?
নতুন করে কোনো ঝড় আসবে? রওনাককে বিছানায় দিয়ে দেওয়া হয়েছে, সেন্সলেস হয়ে আছে। স্টামাক ওয়াশ এতটা সোজা নয়। বেড়ে হাত পা বেঁধে গলা দিয়ে পেট অবধি যে মোটা পাইপ দিয়ে ওয়াশ করে তাতেই অর্ধেক জান বেরিয়ে যায়। এত কষ্ট সহ্য করতে হয় বলার মতো না, তবুও মানুষ কিছু না ভেবেই করে ফেলে। একজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ থেকে গল্প শুনলে হয়তো কেউ আর আত্মহত্যার মতো কাজ করতো না। আজ নিজের ভুলের জন্য এত কষ্ট রওনাককেই সহ্য করতে হয়েছে। চেহারা মলিন হয়ে আছে রওনাকের, কি এক অবস্থা! চঞ্চলতায় দুষ্টমিতে যে মেতে থাকতো আজ সে শান্ত, প্রচুর শান্ত। রওনাককে সুস্থ দেখে সবাই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। রওনাকের কাছে রাফিন আর রওনাকের মা আর বড় মা মানে আয়ানের মা থেকে গেল। আয়ান লিয়াকে নিজের রুমে নিয়ে গেল ধরে বেঁধে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে একা একা ওঠা লিয়ার পক্ষে পসিবল নয়। লিয়ার কোনো কিছু ভালো লাগছে না। একবার যদি একটু রওনাকের খবর পেত তাহলে শান্তি লাগতো। আয়ান হয়তো লিয়ার অস্থিরতা বুঝতে পেরেছে। এইভাবে বেহুদা টেনশনের ফলে যদি আমার সন্তানের ক্ষতি হয়, আই ওয়াজ স্পেয়ার ইউ লিয়া। এখন গিয়ে সোজা ঘুমাবে তুমি। আমি তোমার দেখাশোনার জন্য মানুষ নিয়ে আসবো। রুম থেকে একদম বের হবা না, আর কারোর সাথে কথা বলার চেষ্টাও করবে না। এটা কেমন কথা আয়ান? আমি এভাবে একা একা কিভাবে থাকবো? আমাকে আপনি আমার মায়ের বাসায় রেখে আসেন প্লিজ। আপনার সাথে থাকলে আমি প্রতিটা সময় ভয় থাকি, আর সহ্য হচ্ছে না আমার। কবে আমাকে মুক্তি দিবেন আপনি? যতদিন না অবধি আমি আমার শুরু করা এই খেলার সমাপ্তি টানছি, ঠিক ততদিন তোমার মুক্তি নাই। শুয়ে পড়ো, আমি খাবার অর্ডার করে দিয়েছি। এরপর খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবা। লিয়া আর কথা বাড়ালো না। সে জানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আয়ান লিয়াকে রাতের খাবার খাওয়াচ্ছিল। এমন সময় আয়ানের রুমে ওর মা প্রবেশ করে। মিসেস আফিয়া শিকদার রুমে এসে আয়ানকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে থাপ্পড় লাগায়। আয়ান অবাক চোখে তার মায়ের দিকে তাকায়। সে ভাবতে পারছে না তার মা তার গায়ে হাত তুলেছে। তোর মতো সন্তান যে আমি জন্ম দিয়েছি ভাবতে ঘৃণা হচ্ছে আমার আয়ান। তুই কি কারো ভালো সহ্য করতে পারিস না? কি দোষ ছিল ওই মেয়েটার? হ্যাঁ, তোর স্ত্রী ছিল সে, আবার প্রেগনেন্টও। তাহলে কেন তুই ওই মেয়েটার সাথে এত নাটক করলি? মিসেস আফিয়া শিকদার কান্নারত কণ্ঠে আয়নের কাছে জানতে চাইল। মায়ের কান্না দেখেও আয়ান স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, তার ভাবাবেগ আগের মতোই। আয়ান চোখ মুখ শক্ত করে তার মাকে বলল, এসব আজাইরা ফাও পেশাল নিয়ে আমার রুম থেকে বের হও তুমি। আমি চাই না তোমার সাথে খারাপ বিহেভিয়ার করতে আম্মু। আয়ান, নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি? তুমি বেশি কথা না বলে ঘুমাও লিয়া। আফিয়া শিকদার নিজের সন্তানের কাছে অপদস্থ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে পানি পড়ছে তার। কেন যে আয়ান এমন করে তা সে আজও জানে না। প্রায় অনেকক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে রওনাকের। চুপচাপ শুয়ে মাথার উপর থাকা সাদা রঙের ছাদ দেখছে। রাফিন বোনের পাশে বসে আছে, বোনের হাত ধরে। কেন এরকম বলদের মতো কাজ করলি? একজন মানুষ কি তোর জীবনের থেকে বেশি দামি বনু? আমাদের মায়ের থেকেও সে বড় হলো তোর কাছে। তুই জানিস, তুই যখন আম্মুর পেটুতে ছিলি তখন আম্মু খুব অসুস্থ থাকতো। ডাক্তার বলেছিল যে একজনকে বাঁচাতে পারবে, তখন আম্মু তোকে বেছে নিয়েছিল। আল্লাহর দোয়ায় আম্মু আর তুই দুজন সুস্থ হয়েছিস। তখন যে মা নিজের কথা না ভেবে তোর কথা ভেবেছে, তুই তখন এই দুনিয়াতে ছিলি না। আজ এইরকম এক কাজ করলি মা বাবার কথা না ভেবে। রওনাক নিজের করা ভুলে লজ্জিত। ভাইয়ের দিকে তাকানোর মতো সাহস পাচ্ছে না সে। সে রাগের বশে খুব বড় এক ভুল করে ফেলেছে। আমাকে ক্ষমা করে দে ভাইয়া, আমার রাগে মাথা কাজ করছিল না। আমি কি করতাম তখন? এইভাবে সবার সামনে আমাকে হাসির পাত্রী বানিয়ে কিভাবে অপমান করলো। আমাকে ভালো যদি নাই বাসতো আগেই বলে দিত। সে তা না করে সে এই কাজগুলো করলো। আর লিয়া কিভাবে এইসব করলো? ভাইয়া, সে না তোমাকে ভালোবাসতো? রওনাকের কথায় রাফিনের চোখ ছলছল করে উঠল। তবুও বোনের সামনে নিজেকে শক্ত প্রমাণ করতে অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করলো। এসব বাদ দে বুনু, কাল সকালে একটা সারপ্রাইজ আছে তোর জন্য। আশা করি তোর পছন্দ হবে। মজা নিচ্ছ আমার সাথে ভাইয়া? আমাকে সারপ্রাইজ? আচ্ছা ভাইয়া, সেই বাসায় আয়ান আর লিয়া আছে, ওই বাসায় আমরা কিভাবে থাকবো? আমি বাসায় গিয়ে বাবার সাথে কাল কথা বলবো। ও বাড়ি থেকে আলাদা হওয়ার অনেক রাত হয়েছে, ঘুমা। রাফিন কেবিন থেকে বের হয়ে বাড়িতে কল দিল তার বড় আম্মুর কাছে। হ্যালো রাফিন, বল ওখানে সব ঠিক আছে? হ্যাঁ, বড় আম্মু বনু ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। তুমি টেনশন নিও না। আর শোনো, কাল সে বাড়িতে ফিরছে, সাথে তো বনুকে নিয়ে আমরা আসছি। আমাদের ওয়েলকাম জানাতে যেন কোনো ত্রুটি না হয়। সত্যি বলছিস ও আসবে? বাবা তোকে বলছে, এত খুশি আমি কই রাখবো।
শিকদার বাড়ির 2 কলিজার টুকরো কাল আসবে আর তাদের স্বাগত জানাতে ত্রুটি থাকবে, সেটা কিভাবে হয়? চিন্তা করিস না, সব সুন্দরভাবে হয়ে যাবে। ধন্যবাদ বড় আম্মু। সকাল থেকে শুরু হয়েছে হইচই শিকদার বাড়িতে। বাড়ির বড় ছেলে আজ বাড়িতে ফিরবে, এতগুলো বছর পরে আনন্দে আছে। আর রওনাকও তো বাড়িতে আসবে সুস্থ হয়ে। ডাবল সেলিব্রেশন আজ। বড় ভাবি, আজ আমি সমুদ্রের পছন্দের সব খাবার রান্না করব। তুমি তো করলে। হ্যাঁ, কর তাহলে। ছেলে আমার তোর হাতের খাবার খেতে খুব পছন্দ করে ছোট। আর বইল না ভাবি, ছেলেটাকে দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি, আর আজ তা সার্থক। তবে ছোট, বাড়ির এইসব খবর কানে গেলে ওর কি হবে বুঝতে পারছিস? আমরা ওর আমানাতের খেয়ামত করতে গিয়েছিলাম। ও যদি জানতে পারে তাহলে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। এভাবে বলো না ভাবি। যাই হোক, ওকে এসব এখন জানানো যাবে না, তুমি খেয়াল রাখিও। বাড়ির বাইরে গাড়ি আসার আওয়াজ পেয়ে দুই জায়েশ কথা থেমে যায়। দ্রুত কিচেন থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়ে ছেলেকে দেখতে। শামীম শিকদার, পিয়াস শিকদার ও তাদের দুই স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে সমুদ্রের জন্য। সমুদ্র হলো শামীম শিকদার ও আফিয়া শিকদারের বড় ছেলে, আয়ানের বড় ভাই। সমুদ্রের পুরো নাম সাফওয়ান সমুদ্র শিকদার। পিয়াস শিকদার ও আরিয়া শিকদারের বড় ছেলে রাফিন শিকদার ও একমাত্র মেয়ে প্রিয়সী রওনাক শিকদার। বাড়ির সবাই আদর করে রওনাক, রওনু বলে ডাকে। আয়ান ঘুমিয়েছিল। সবাই হইচইয়ের আওয়াজ পেয়ে লিয়া ধীরে ধীরে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন বয়স 26-এর যুবককে নামতে দেখে। কালো প্যান্ট ও কালো টি শার্ট পরা, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চ, চোখে কালো সানগ্লাস, মুখে হালকা খোঁচা দাড়িতে ছেলেটাকে খুব সুন্দর লাগছে। ছেলেটি গাড়ি থেকে নেমেই আগে বাবা মাকে সালাম করে জড়িয়ে ধরল। এতগুলো দিন পরে বড় ছেলেকে পেয়ে তার বাবা মাও আবেগ আপ্লুত হয়ে পড়ল। আরে মা, তুমি এভাবে কান্না করছো কেন? দেখো আমি একদম ঠিক আছি। আমার সাথে কথা বলবি না তুই? মায়ের কথা কি মনে আছে তোর? কি যে বলো আম্মু, মনে কেন থাকবে না বলো? পড়াশোনার জন্যই তো আমি দূরে ছিলাম, এখন আর তোমাদের থেকে দূরে যাব না। আর কেমন আছো তুমি শাশুমা? আলিয়া শিকদারের দিকে তাকিয়ে সমুদ্র তাকে প্রশ্ন করল। সেই ছোট থেকেই সমুদ্র তাকে শাশুমা বলে ডাকে। আলিয়া শিকদার হেসে ফেলল এমন কথায়। তুই আর পাল্টালি না দুষ্টু ছেলে, সেই আগের মতোই থেকে গেলি। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো শাশুমা। সব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করব? আমাকে বাড়িতে ঢুকতে কি দিবে না? ইসরে, আমরা সবাই তোকে কাছে পেয়ে ভুলেই গেছি। চল চল তাড়াতাড়ি। সবাই সমুদ্রকে নিয়ে বাড়ির ভেতরে গেল। এতক্ষণ এসব কিছু অবাক চোখে দেখছিল লিয়া। ওপর থেকে স্পষ্টভাবে সব কথা শোনা যায় না, তাই সে তাদের কথোপকথন শুনতে পায়নি। ছেলেটার সাথে আয়ানের চেহারার অনেক মিল। এসব প্রশ্নের জবাব সে আয়ান থেকেই পাবে। এই জন্যই রুমে গিয়ে আয়ানকে ডেকে তুলল। আয়ান, আমার খুব ক্ষুধা লাগছে আর মেডিসিনের সময়ও চলে যাচ্ছে, উঠুন। এতদিন আমি হাজার দেখেও খাবার খাওয়াতে পারি না তোমাকে, আর আজ ক্ষুধা লেগে গেল। এত কথা জানি না, ক্ষুধা লাগছে, খাবেন কিনা বলেন। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ান, নিচ থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে খাবারের, আমাকে কি ওখানে খেতে নিয়ে যাবেন? লিয়া খুব শান্ত কণ্ঠে আয়ানকে কথাটা বলল। আয়ান লিয়ার দিকে এক পলক তাকালো। লিয়ার মন খারাপ। লিয়ার ফেস রিয়াকশন দেখে আর না করতে পারল না আয়ান। ফ্রেশ হয়ে এসে লিয়াকে নিয়ে নিচে নামলো। সিঁড়ি দিয়ে লিয়াকে ধরে নিজের দিকে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিল আয়ান। তাই আর ডাইনিং টেবিলে বসা সমুদ্রকে খেয়াল করেনি। কিন্তু সমুদ্র অবাক হয়ে আয়ানকে দেখছে। আয়ানকে দেখেই বুঝে গেছে মেয়েটি আয়ানের স্ত্রী। এটা ভেবে অবাক হচ্ছে সমুদ্র ছোট ভাই বিয়ে করেছে তার স্ত্রী ও অন্তঃসত্ত্বা। এই খবর সে জানে না। টেবিলের কাছে যাওয়ার পরে আয়ান সমুদ্রকে দেখে চমকে গেলেও নিজেকে শান্ত করে নেয়। কি অবস্থা ভাই, কখন আসলা? খবরই পেলাম না আমি। তুইও যে বিয়ে করেছিস, আমি বড় আব্বু হচ্ছি, সেই খবরও তো আমি জানি না। সে খবর কেউ জানতো না ভাইয়া, লং স্টোরি, পরে সময় করে বলবো। লেয়া, বসো এখানে। লিয়াকে এক চেয়ারে বসিয়ে দিল আয়ান। বাহ ভাই, তুই তো অনেক বদলে গেছিস। সময় সবাইকে বদলে দেয় ভাই। খেয়েছো তুমি? ছোট আম্মু, লেয়ার অনেক ক্ষুধা পেয়েছে তোমার রান্নার স্মেলে। মেয়েটাকে আগে খাবার দাও, তোমরা আমাকে পরে দিলেও হবে। সমুদ্রের কথায় মিসেস আলিয়া শিকদার খাবারের প্লেটে খাবার পেরে দেয় লিয়ার সামনে। মেয়ের বেস্ট ফ্রেন্ড ছিল লিয়া, সেই হিসেবে কম আদর করতো না মেয়েটাকে। মাঝখানে কোথায় গায়েব হয়ে গিয়েছিল কেউ জানতো না। মেয়েটাকে এই পরিস্থিতি দেখে খুব মায়া লাগে তার। কেমন আছো তুমি লিয়া? আলহামদুলিল্লাহ, খাবার খেয়ে নাও, নিজের যত্ন নিও। এই বাড়ির সবাইকে নিজের আপনজন ভাববে।
যখন যা প্রয়োজন হবে বাড়ির যে কোনো সদস্যকে বলবে। জি আচ্ছা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস, তুইও নাস্তা কর। না, তোমরা করো, আমি বাইরে করব। লিয়াকে মেডিসিন খাইয়ে দিয়েই আমি বের হব। একদিন বাহিরে নাস্তা না করলে কিছু হবে না। আজ আমি আছি, আমার সাথে করে নে। বাড়ির কেউ ঠিক মতো বলতেও পারছে না যে আয়ান এ বাসায় থাকে ঠিকই, কিন্তু খাবার এ বাসায় খায় না। নিজের মতো একা একা থাকে, বাড়িতে থেকেও না থাকার মতো। আয়ান তো মনে মনে বেজায় খুশি সমুদ্র আসায় আয়ানের প্ল্যানগুলো যে কাজ লাগছে ভেবে। তাই সে আর না করলো না, খাবারের টেবিলে বসে পড়ল। তখন রাফিন ও রওনাককে নিয়ে বাড়িতে ঢুকে খাবার টেবিলে নিয়ে সমুদ্রের পাশের চেয়ারে বসিয়ে দিল। রওনাক অন্যমনস্ক থাকায় খেয়াল করলো না সমুদ্রকে। সমুদ্র তা খেয়াল করে দেখে রওনাকের হাতে একটা চিমটি কাটলো। ব্যথায় চোখ মুখ কুচকে পাশে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল রওনাক। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। এভাবে চোখ বড় বড় করে ডাইনি মার্কার লোক কেন দিচ্ছিস প্রিয়সী? কি আর করবে ভাইয়া, ফিনাইল খেয়ে সুইসাইড করার চেষ্টা যে করে, এই ডাইনি ছাড়া আর কি হতে পারে? আয়ান, হচ্ছেটা কি? এটা কোন ধরনের কথা? আয়ানের এই খোঁচা দিয়ে বলা কথাটাই খুব কষ্ট পেল রওনাক। আয়ানের পাশে লিয়াকে দেখে তার অনেক খারাপ লাগা অনুভব হচ্ছে। রওনাক ভাবতে পারে নাই এইভাবে কথা শোনাবে আয়ান তাকে। এর মধ্যে আবার সমুদ্রকে দেখে রওনাকের মাথা ঘুরছে। রওনাকের কোলে মাথা রেখে শুয়ে আছে আয়ান। আয়ানকে রওনাকের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে সমুদ্র। রওনাক আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র এই দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ওই সময় সমুদ্রের খালাতো বোন সুমাইয়াও সেখানে উপস্থিত হয়। সেও এইসব দেখে চিৎকার করে ওঠে। রৌনক, আয়ন ভাইয়ের কি হয়েছে এখানে? সুমাইয়ার চিৎকারে রুম থেকে বেরিয়ে আসে লিয়া, আর বাড়ির সবাইও দ্রুত ওখানে এসে পড়ে। প্রথমে সুমাইয়ার চিৎকারে রওনাক হকচকিয়ে গেলেও পরে তার কোলে আয়ানকে দেখে সেও আশ্চর্য হয়ে যায়। আয়ান ভাইয়া, আপনি এখানে? আয়ানকে অবাক হয়ে প্রশ্ন করে রওনাক। এসব দেখার পরে বাড়ির সবাই এইভাবেই অবাক হয়েছে, আর সাথে রওনাকের প্রশ্ন শুনে তো আরও। তোমার কোলে আয়ন ভাইয়ের মাথা রেখে শুয়ে আছে আর তুমি তার মাথায় বিলি কেটে দিচ্ছ? আমি আর সমুদ্র ভাইয়া নিজের চোখে এসব দেখেছি, আর এখন তুমি আমাকে জিজ্ঞেস করো সে এখানে কি করে? এইখানে কি কোনো ফিল্মের শুটিং চলছে নাকি রৌনক? সুমাইয়ার প্রশ্নে অনেক অপমান বোধ করলো রওনাক। সে বুঝতে পারছে সুমাইয়া কোন ইঙ্গিতে তাকে এই কথা বলল। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। রৌনু, তুমি একদম কাজটা ঠিক করো নাই। আজকের পর যাতে এইসব না দেখি। সমুদ্রের মায়ের কথায় রওনাক আকাশ থেকে পড়ল। সবাই যে তাকে ভুল বুঝছে, বড় আম্মুর দৃষ্টিতে সে আজ অন্য কিছুই দেখতে পাচ্ছে। আমি জানি না আম্মু, বিশ্বাস করো। আয়ান ভাইয়া এখানে কি করছে? মিথ্যে কেন বলছিস তুই রনু? আমি রুমে যাচ্ছিলাম আর তুই আমাকে দেখে বললি যে তোর কোলে মাথা দিয়ে শুতে তুই আমার চুলে বিলি কেটে দিবি। পরিবারের সব সদস্যদের সামনে এই রকম কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না রওনাক। চোখ বেয়ে পানি পড়ছে রাগে। ঘৃণা হচ্ছে প্রচণ্ড তার আয়ান নামক ব্যক্তির উপর। তা আয়ান, সে আপনাকে বলল আর আপনিও তাকে না বলতে পারলেন না? সবাই যে যার কাজে যান। সামান্য বিষয়টাকে এত বড় করে দেখার মতো কিছু হয় নাই। ছোট বোন বড় ভাইয়ের চুল বিলি কেটে দিতেই পারে। লিয়ার কথায় সবাই চলে গেল। রওনাককে ওর মা রওনাকের রুমে নিয়ে গেল। সেখানে দাঁড়ানো আছে সুমাইয়া, সমুদ্র, আয়ান এবং লিয়া। তোমার হাজবেন্ড এক মেয়ের সাথে দেখেও তুমি এত স্বাভাবিকভাবে আছো কি করে ভাবি? সব জেনেও ও দেখে রেখো জামাইকে রনের মতো মেয়ের থেকে। ওয়েট, 1 মিনিট। রনের মতো মেয়ে মানে? তোমার কথার মানে বুঝলাম না। শোনো সামাইরা, যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেটাও রওনাকের বাড়িতে। রওনাককে আমি অনেক আগে থেকেই চিনি। সে কেমন? তুমি এইটুকু কথা কি এত বাড়াচ্ছ কেন? আজও নিজের চরকায় তেল দাও, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে। তুমি আমার বোনের সাথে কিভাবে কথা বলছো লিয়া? সুমাইয়া যেমন তোর খালাতো বোন, রওনাকও কিন্তু তোর চাচাতো বোন। ভুলে যাস না আয়ান। একজনকে সম্মান দিবি, অন্যজনকে ছোট করবি, এটা তো হয় না। আমি বাড়িতে ছিলাম না, কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, তাই কিছু বলতে পারলাম না। তবে প্রিয়সীকেও আমি ভালোভাবে চিনি। সে তোকে তার কোলে দেখে ততটাই অবাক হয়েছি যতটা আমরা হয়েছি। আজ কিছু বললাম না, এরপর এমন কিছু আমার সামনে হলে ভালো হবে না আয়ান। আর সামাইরা সামান্য বিষয়কে এত বাড়িয়ে মানুষের সামনে উপস্থাপন
করেছিস, এর জন্য তোকে কিছু বলবো না। এমন নয় আমি মেয়েদের গায়ে হাত তুলি না। বেড়াতে এসেছি, ভদ্র মানুষ হয়ে থাক। লিয়া, আয়ানকে নিয়ে রুমে যাও তুমি। সমুদ্রের করা অপমানে আয়ান এবং সামায়রা মাথা নিচু করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল সেখান থেকে। লিয়া মুচকি হেসে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, সবসময় আমাদের চোখের সামনে যা দেখি তা সত্যি নাও হতে পারে। আমি অবাক হই না একটুও, কারণ সব আমি নিজের চোখেই দেখেছি। কিন্তু আমি কাউকে বলি নাই, কারণ আপনার আম্মুর ব্যবহারে। মানুষ বলে না, যার যার সেই বোঝে। এই কথাটির ব্যাখ্যা আমি আজ পেলাম। লিয়াও চলে গেল রুমে। লিয়ায় রহস্যের মধ্যে সমুদ্রকে রেখে গেল। সমুদ্র প্রচুর টায়ার্ড থাকায় নিজের রুমে চলে গেলেও বাড়ির মানুষের ব্যবহার আর কথাবার্তায় তার সন্দেহ হচ্ছে। এখানে এমন কিছু হয়েছে তা সে জানে না। তার প্রেয়সী কেন সুইসাইড করার চেষ্টা করেছিল এই ব্যাপারটাও তাও এখনো জানে না। আম্মু, বিশ্বাস করো, আয়ান ভাইয়া ওখানে ওই অবস্থায় কিভাবে ছিল আমি জানি না। রওনাকের কান্না করতেও কষ্ট হচ্ছে। মেয়ের অবস্থা দেখে মেয়েকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন আলিয়া শিকদার। আমি জানি তো আমার মেয়ে এইরকম না। কি হয়েছে আমি জানতেও চাইবো না মা, কারণ আমি তোকে বিশ্বাস করি। মায়ের কথায় রওনক নিজেকে শান্ত করার চেষ্টা করে। আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তার মা তো তাকে বিশ্বাস করে। আয়ানকে ওর কাজের শাস্তি আমরা দিব। আমাদের ভুল বুঝবি না। আজ এত বছর পরে সমুদ্র এসেছে, তাই আমরা সিনক্রেট করতে চাই না রে মা। সেই তো কিছুই জানে না বাড়ির সম্পর্কে। মা, আমার আর এসব ভালো লাগে না। আমি এখানে থাকবো না আর। তুমি আব্বুকে বলে এই বাড়ি থেকে অন্য কোথাও শিফট হওয়ার চেষ্টা করো প্লিজ। আমি আর তোর বাবাও এটা ভেবেছি। আজ রাতেই তোর বড় আব্বুর সাথে আমরা কথা বলবো। তুই বিশ্রাম নেই, আমি একটু আসছি। মিসেস আলিয়াও অবাক তার বড় জায়ের কাজে। কি সুন্দর ব্যবহার আজ তার দেখল। কষ্ট পেয়েছে তার মেয়ে, অথচ এই নিয়ে মিসেস আফিয়ার কোনো মাথা ব্যথা নাই। সে কি সুন্দর তার ছেলেদের নিয়ে ব্যস্ত। মিসেস আলিয়া চলে যেতেই রওনা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা ভাবতে লাগলো। সে তো রাফিনের চুল বিলি কেটে দিচ্ছিল, সেখানে আয়ান কিভাবে আসতো কিছুক্ষণ আগে। ডাইনিং টেবিলে রওনাকে নিয়ে মজা করায় মন খারাপ করে বসে আছে সে। শরীরের থেকে মনের অসুখ রওনাকের। দোতলার এক সাইডে রাখা আছে অনেক বড় এক দোলনা। দোলনাটা রওনাকের জন্য বানানো হয়েছে। দোলনায় বসে আপন মনে ভেবে চলছে তার সাথে হওয়া অন্যায়গুলো, অথচ তার বাড়ির লোক কি সুন্দর স্বাভাবিক আচরণ করছে আয়ান আর লিয়ার সাথে। সে কিছুতে এই বাসায় থাকবে না। তখন রাফি রওনাকের কাছে আসে। বনু, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, তুই একটু আমার চুলগুলো টেনে দে তো। আচ্ছা ভাইয়া, তুমি এখানে শুয়ে থাকো, আমি দিচ্ছি। তোর কি খুব মন খারাপ বনু? মন খারাপ করিস না, আয়ানকে আমি ছাড়বো না। রওনাক তো নিজের ভাবনাই হারিয়ে আছে। তার কানে রাফিনের বলা কথা যাচ্ছে না। সে এতটাই ভাবনায় হারিয়েছিল যে রাফিন উঠে সেখান থেকে চলে গেল বাড়ির বাহিরে টের পেল না। আয়ান নিজের রুমে যাচ্ছিল, তখন সমুদ্রকে আসতে দেখে সেও সুযোগ বুঝে রাফিনের জায়গা নিয়ে নেয়। বর্তমানে কি চান আপনি আমার থেকে আয়ান? কেন এমন করছেন? আমাকে এতটা ছোট করছেন সবার সামনে। আমার কি দোষ আয়ান, আমাকে বলবেন? আর পারছি না আমি এসব নিতে। রওনাকে সব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। মিসেস আলিয়া রান্নাঘরে গেল মেয়ের দুপুরের খাবার আনতে। রান্নাঘরে গিয়ে আফিয়াকে দেখে ও না দেখার মতো করে নিজের কাজে করতে লাগলো সে। আফিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। নিজের বড় বোনের মতো ভাবতো সে আফিয়াকে, আর আজ তার ব্যবহার মানতে কষ্ট হচ্ছে আলিয়ার। আলিয়া, মেয়েকে বুঝাও। তুমি তোমার যা হবার তা হয়ে গেছে। এখন আয়নের স্ত্রী এখানে আছে, আয়নের থেকে দূরে থাকতে বলো। তুমি শোভা পায় না এইসব। আমি ওর ইমোশনাল বুঝি, বাট আয়ান তো বিবাহিত এখন। মিসেস আফিয়ার কথায় আলিয়া হা করে তাকিয়ে আছে তার দিকে। সে ভাবতেও পারছে না মিসেস আফিয়া ওসব কিভাবে ভাবছে। কোন মুখে আপনি এসব কথা বলছেন ভাবি? আপনাদের মধ্যে মিনিমাম লজ্জা করছে না? আপনার ছেলে এত বড় অন্যায় আমার মেয়ের সাথে করার পরেও আপনি ছেলের সাপোর্টে এমন নোংরা ভাবনা আমার মেয়ের সম্পর্কে ভাবে? ভাবাভাবির কি আছে? আজ আমি, তুমি, সবাই সবার চোখের সামনে দেখেছি কি ঘটেছে। রওনাকের বয়স কম, আবেগ কাজ করে, হয়তো করে ফেলেছে তখন।
আলিয়া শিকদার কি আর বলবে, এই কথায় সে আর কথা না বাড়িয়ে নিজের মতো রান্না করছে। আফিয়া শিকদারও খাবার বেড়ে নিয়ে যেতে লাগলো সুমাইয়ার জন্য। সুমাইয়ার রুমে গিয়ে খাবার রেখে দিল সে। জানো খালামণি, তোমার ছোট ছেলের বউ আমাকে অনেক অপমান করেছে। আমি যা দেখেছি তাই তো বলেছি, বলো। বাদ দে সামাইরা, তোকে যেই কাজের জন্য এখানে এনেছি সেই কাজ মন দে। আমি জানি না ওই ক্যারেক্টারলেস মেয়ের মাঝে কি এমন দেখলেও আঙ্কেল আর সমুদ্র ভাই। রাত ঠিক 10:20। শিকদার বাড়ির এক নিয়ম হলো সকালের এবং রাতের খাবার সবাই একসাথেই খাবে, কারণ দুপুরে সবার অফিস থাকে, ছোটদের স্কুল কলেজ। এই নিয়মটা সমুদ্রের দাদার তৈরি করা। নিয়ম অনুযায়ী খাবার টেবিলে সবাই এসে বসেছে। সবার শেষে রওনাক সেখানে উপস্থিত হয়। সমুদ্র রওনাককে চেয়ার টেনে জায়গা করে দিল বসার জন্য। তা ছোট আম্মু, তুমি এখন কেমন আছো? ভালো আছি বড় আবু। শামীম শিকদারের প্রশ্নে মৃদু স্বরে জবাব দিল রওনাক। পিয়াস শিকদার এবার নরম গলায় বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি একটা কথা জানাতে চাই আপনাদের। কি কথা বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা ঢাকা শিফট হব। প্রিয়সীকে ঢাকা কলেজে অ্যাডমিশন নিয়ে দিব। তাই আমি আমার সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছি। শামীম শিকদার ভাতের লোকমাটা মুখে দিতে নিয়েছিল। ওই সময় ছোট ভাইয়ের কথা শুনে হাত থেকে প্লেট পড়ে গেল। অবাক চোখে ভাইয়ের দিকে তাকালো সে। সমুদ্র সব থেকে বেশি অবাক হয়ে আছে এই কথায়। ছোট আব্বু কেন হঠাৎ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল? সমুদ্রের মায়ের কোনো রিয়াকশন নাই, সে স্বাভাবিক ভঙ্গিতেই খেতে লাগলো। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পারি আমি পিয়াস? আর কিছু জানার বাকি আছে? আপনার ভাইয়া সবকিছুই জানেন আপনি। আপনার ছোট ছেলের জেদ আর আপনার রিকোয়েস্ট রাখতে আপনার সব কথায় বিনা বাক্যে রাজি হয়েছিলাম। তারপর কি হলো? আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি ভাইয়া। আজকে সকালে সে বাসায় এসেছে, এরপরও ওর ওপর আরো মানসিকভাবে প্রেশার দেয়া হলো। আমার একমাত্র মেয়ে, আমি চাই না এইখানে থেকে ও কষ্ট পাক। কি ব্যাপার পিয়াস, সকালে কি হয়েছে? আমার থেকে ভালো আপনি ভাবিজানকে জিজ্ঞেস করুন ভাইয়া। সমুদ্রের মা, পিয়াস, আলিয়া, তোমরা আমার রুমে আমার জন্য অপেক্ষা করো, যাও। শামীম শিকদারের কথায় সবাই উঠে চলে গেল। বাবা, বাড়িতে কি এমন হয়েছে যে আমি জানি না? এসব কথার মানে আমি বুঝতেছি না। আমাকে ক্লিয়ার করে বলবা? তুমিও তাদের সাথে রুমে গিয়ে অপেক্ষা করো। তোমার থেকে আর কিছু লুকাবো না আমি। ছোট আম্মু, তুমি খাবার শেষ করে গিয়ে ঘুমিয়ে থেকো, কেমন? আচ্ছা বড় আবু। রওনাকের মনে কুড়াকতে লাগলো এইসবের পরিণতি কি হবে ভেবে। হাত ধুয়ে এসে সে অতীত নিয়ে ভাবতে লাগলো। আজ থেকে 2 বছর আগে যখন সে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে কলেজে প্রথম দিন গেল, সেদিন তার পরিচয় হয় লিয়ার সাথে। প্রথম দেখায় লিয়া আর রওনাকের খুব ভাব হয়। এরপর দুইজন একসাথেই থাকতো। রওনাককে দিয়ে আর নিয়ে আসার দায়িত্বে ছিল রাফিন। লিয়া আর রাফিনের প্রেমের সূচনা হয় কলেজ থেকেই। কাল আমার জন্মদিন লিয়া, তুই কিন্তু কাল সকালেই আমাদের বাসায় যাবি, ঠিক আছে? তোর জন্মদিন আর আমি যাব না তোর সাথে? এটা কখনো হয় রনু? ভাইয়া গিয়ে নিয়ে আসবে তোকে, তুই রেডি থাকিস। আমি নিজেই চলে আসবো, আমাকে কারো নিয়ে আসা লাগবে না। বনু, তুই তোর ফ্রেন্ডকে জিজ্ঞেস করতো, আমি নিয়ে আসতে গেলে কি তোর ফ্রেন্ডের গায়ে ফোসকা পড়বে? রনু, তোর ভাইকে বল আমার গায়ে ফোসকা না পড়লেও তোর ভাইয়ের গায়ে ঠিকই পড়বে, কারণ আমাদের মতো গরিবদের বাড়ি গিয়ে বসার জায়গাও পাবে না। কি শুরু করলা তোমরা ভাইয়া? থামো প্লিজ। আর গরিব বড়লোক কোনো কথা না লিয়া, আজকের পরে যেন এসব আমি তোর মুখে না শুনি। আরে বাবা, রাগ করিস কেন? যা সত্যি তাই তো বলি নাই কি? এই মেয়ে, এই এত বড় সত্যি তোকে কেউ বলতে বলছে? শিকদার বাড়ি সকাল সকাল হাজির হয় লিয়া। লিয়া দেখতে খুব সুন্দরী, গায়ের রং উজ্জ্বল, ফর্সা লাল রঙের 3 পিসটাতে খুব সুন্দর লাগছে লিয়াকে। দোতলায় দাঁড়িয়ে থাকা আয়ান প্রথম দেখায় লিয়ার থেকে চোখ ফেরাতে পারছিল না। লিয়ার কথা বলা, লিয়ার হাসি সবকিছুই আয়ানের নজর কেড়েছিল। সকালবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙে রওনাকের। অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টের পায়নি সে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল সে। সবার মুখের অবস্থা খুব গম্ভীর, কেউ কারো সাথেই কথা বলছে না, নিজেদের মতো খাবার খেয়েই যাচ্ছে। আমার একটা কথা বলার ছিল বড় আব্বু। হ্যাঁ ছোট আম্মু, বলো, তোমার কথা আছে। আব্বু, লিয়া আর আয়ানের বিয়ের কথা তো কেউ জানে না, আর
যেহেতু শিকদার বাড়িতে নতুন অতিথির আগমন হচ্ছে, তাদের ওয়েলকাম তো করতেই হয়, তাই না? আমি চাচ্ছিলাম কি আমরা বাসায় সবাই মিলে ছোটখাটো একটা অনুষ্ঠান করি। তোমার মাথা ঠিক আছে ছোট আম্মু? এত কিছুর পরেও তুমি ওদের জন্য ভাবছো, যারা তোমাকে ঠকানোর আগে দুবারও ভাবে নাই। আমি আয়ান আর লিয়াকে বাড়ি থেকে বের করি নাই কারণ লিয়ার অবস্থার কথা ভেবে। যেহেতু তোমরা তাকে কিছুই বলো নাই, তাই এখন আর আমার জন্য তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা করার প্রয়োজন নাই বড় আব্বু। আমার কপালে যা ছিল তাই হয়েছে। সমুদ্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে শুধু নিজের মতো করে খেয়ে গেছে। খাওয়া শেষ করে সে বলে, তোকে এত না ভাবলেও চলবে। অন্যের কথা, নিজের কথা ভাব আগে। শোন, একটু পরে রেডি হয়ে থাকিস। আমি, তুই আর রাফিন বের হব। কোথায় যাব আমরা? আমি যা বলেছি তা করবি তুই। এত প্রশ্ন তুই আমাকে কবে থেকে করিস? সাহস তো তোর ভালোই হয়েছে ফিনাইল খেয়ে। সমুদ্রের এই কাটকাট জবাব রওনাকে হজম করতে পারল না। আসার পরে তো ভালোভাবে কথা বলেছে সমুদ্র তার সাথে। রওনাক ভেবেছিল সমুদ্র চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে সমুদ্র আগের মতোই শয়তান মার্কা খাটাস আছে। জি আচ্ছা ভাইয়া। সমুদ্র উঠে যাচ্ছিল, তখন তার বাবার কথায় থেমে গেল। তুমি অফিসে কবে থেকে জয়েন করবে সমুদ্র? আপনাদের অফিসের কাজ আপনি আয়ানকে বুঝিয়ে দিন। আমার অফিসে জয়েন করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। তাহলে তুমি কি করবে নিজেদের অফিসে জয়েন না করে? এত পড়াশোনা করে কি তুমি মানুষের আন্ডারে কাজ করবে? কোনো কাজ ছোট নয়, এটা মনে রাখবেন। আর আমি কি করব তা আমার ভাবাই আছে। আমাকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। রাগের সাথে বলা কথাগুলো বলেই সমুদ্র ড্রয়িং রুম ত্যাগ করলো। সবাই হতভম্ব হয়ে আছে সমুদ্রের আগের সেই রাগ দেখে। আয়ান আর আফিয়া শিকদার শয়তানি হাসি দিল। শামীম শিকদার অসহায়ভাবে সমুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছোটকাল রাতে সব জানার পর থেকেই এমন বিহেভ করছে সে ভালোই বুঝতে পারছে। অপরদিকে উপর থেকে লিয়া ভালোভাবেই বুঝতে পারছে মা ছেলের মাথায় আবার কি ঘুরপাক খাচ্ছে। ওদের প্রতি লিয়ার প্রচন্ড ঘৃণা কাজ করে। ওই দিনটাকে লিয়া অভিশাপ দেয়, যেই দিন লিয়া এই বাড়িতে পা রাখে আর আয়নের চোখ ওর দিকেই যায়। রওনাক রুমে যাওয়ার সময় লিয়ার সামনে পড়ে যায়। লিয়া অসহায় চোখে তাকিয়ে থাকে রওনাকের দিকে। রওনাক লিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যার মধ্যে আছে একরাশ অসহায়তা আর অপরাধবোধ। লিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না রওনাককে। এখন যে লিয়া কিছু বলতে পারবে না, তার যে হাত পা বাঁধা। রওনাক লিয়াকে পাশ কাটিয়ে চলে গেল। ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো রওনাকের রাগ আরো বেড়ে যেত। সমুদ্রের কথা মতো রওনাক রেডি হয়ে গাড়িতে বসে আছে। কোথায় যাবে, কেনই বা যাবে তা সে জানে না। সমুদ্রকে প্রশ্ন করার মতো সাহসও তার হচ্ছে না। সমুদ্র এসে গাড়ি স্টার্ট দিল। তা পড়াশোনা করার কি ইচ্ছে আছে, নাকি নিজেকে ঘরবন্দি করে সারা জীবন রাখবি? আপনি আবারও সেই আগের মতো আমার সাথে কথা বলছেন? এই কয়দিন তো সেই কি সুন্দরভাবে বলতেন। এত কিছু করার পরেও তুই আমার কাছে আশা করিস আমি তোর বা তোদের সাথে ভালোভাবে কথা বলবো? রওনাক কি উত্তর দিবে খুঁজে পেল না। সত্যিই তো সে এই মানুষটাকে আগে কিছু জানানো হয়নি। যাই হোক প্রিয়, তুই কিন্তু ফিনাইল খেয়ে সুইসাইড করার ড্রামাটা খুব সুন্দরভাবে করেছিস। নাটকে জয়েন করতে পারিস তো তুই? সমুদ্রের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রওনাক। রওনাককে এভাবে তাকাতে দেখে মুচকি হাসি দিল সমুদ্র। কি সব আবোল তাবোল বলছেন আপনি? তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তোমার করা প্রতিটা কাজ আমার দৃষ্টির বাহিরে নয়, এটা কিভাবে ভুলে যাও তুমি? রওনাক ভেবেছিল তাকে নিয়ে হয়তো কোনো 5 তারকার রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে। রওনাকের সব চিন্তা ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সমুদ্র তাকে নিয়ে গেল এক লোকাল চায়ের দোকানে। শহর থেকে দূরে অনেকটাই গ্রামের দিকে হওয়ায় ভিড় খুব কম। ইতিমধ্যেই রাফিনও সেখানে বাইক নিয়ে উপস্থিত হয়। চায়ের দোকানের সামনে থাকা বেঞ্চটিতে বসলো তারা। মামা, দুধ ছাড়া চিনি কম দিয়ে একটা লাল চা দিবেন, আর দুধ চা বেশি লিকারের 2টা। ঠিক আছে মামা, আর কিছু লাগবে? একটা ড্রিঙ্কও দিয়ে যান মামা। রাফিন, তুই কিছু নিবি? না ব্রো, আর কিছু না। রওনাক তাকিয়ে আছে তাদের দিকে। তাকে তো কিছু নিয়ে সাধলো না। নিজের জন্য ড্রিঙ্কও আর রাফিনকেও জিজ্ঞাসা করলো একা তাকে বাদে। ব্যাপারটা খুব গায়ে লাগলো তার। রাগে মুখ ফুলিয়ে বসে থাকলো। ড্রিঙ্কটা নিয়ে সমুদ্র রওনাকের দিকে দিয়ে বলল, এই নে প্রিয়সী, এটা হাতে রাখ, তোর কাজে দিবে। আর রাফিন, ওরে রওনাক বইলা ডাক দিস কেন ভাই? ওর নাম রাখলাম প্রিয়সী, সব কাগজপত্রতেও তাই। আজকে ব্রো রওনাক না তো,
আয়ান দিয়েছিল, আর আয়ানের জিদের কাছে হার মেনে বাড়িতে সবাই প্রিয়কে রৌনক ডাকে, তবে আব্বু আমি বাদে। আয়ান 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 আর আয়ান, তাই না? ওর সব কথা কেন শোনা লাগবে? কেউ কোনো আওয়াজ করছে না। সমুদ্র রেগে গেছে। প্রেয়সী এখন নিজের মতো ড্রিঙ্কও খাচ্ছিল। সমুদ্র এবার প্রেয়সীর দিকে তাকিয়ে বলল, তুই আমাকে বল যে তুই সুইসাইড করার চেষ্টার নাটক কেন করলি? ইভেন রাফিন, তুই কেন সাপোর্ট দিলি? আসলে আপ- আমি 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 এইসব তোতলানো আর আমি বাদ দিয়ে আসল কথায় আসো জলদি। সমুদ্রের কথায় প্রেয়সী তার রাফিন দুইজন একে অপরের চেহারা দেখতে লাগলো। কি উত্তর দিবে সে সবাইকে? আসলে ভাইয়া হয়েছেটা কি, আমি তোমাকে বলি, গত বছর আমার জন্মদিনে লিয়া আমাদের বাসায় প্রথম আসে। লিয়া আর রাফিন ভাইয়ের রিলেশনে ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতো। হোয়াট? লিয়া রাফিনকে ভালোবাসলে আয়ানকে কেন বিয়ে করলো? আমার কথার মধ্যে বাম হাত কেন দাও? সব কথা তো শুনবে না ক্লিয়ার করে? আজব। প্রেয়সীর রাগী কণ্ঠে দমে গেল সমুদ্র। তবুও নিজের ইমেজ ঠিক রেখে বলল, এরপর বলতে থাক। জন্মদিনের দিন থেকে আয়ান লিয়ার পেছনে হাত ধুয়ে লেগে যায়। লিয়ার প্রতি আয়ানের এক প্রকার ভালো লাগা কাজ করে। যখন সে জানতে পারে লিয়া রাফিন ভাইকে ভালোবাসে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায়। আমি জানি না কেন আয়ান ভাইয়া আমাকে, তোমাকে আর রাফিন ভাইয়াকে একদম সহ্য করতে পারে না। তখনও আমি এসব জানতাম না। 10 মাস আগে একদিন হঠাৎ লিয়া গায়েব হয়ে যায়। কেন হয়ে যায় আমরা জানি না। শুধু লিয়া না, ওর পুরো পরিবার। ওর পরিবার বলতে ওর ভাই ছোট আর ওর মা। আমি রাফিন ভাইয়া অনেক খোঁজ খবর নিয়ে তবুও পাই নাই। এরপর আয়ান ভাইয়াও চেঞ্জ হতে শুরু করে। আমার পেছনে ঘুরতে থাকতো। আমাকে ফলো করা, বিরক্ত করা তার প্রধান কাজ হয়ে গেল। এক সময় সে আমাকে তার মনের কথা জানায়, আর আমার তার প্রতি একটু সফট কর্নার কাজ করছিল। একদিন আমি লিয়ার ভাই লাবিব আর অয়নের এক পিকচার পাই। ফোনের ডায়াল প্যাড খুঁজে লিয়ার মায়ের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করি। ওনার সাথে দেখা করার পর যা জানলাম তা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। লিয়ার মা বলেছিল লিয়ার সাথে আয়নের বিয়ে হয়ে গিয়েছে। লিয়া 7 মাসের অন্তঃসত্ত্বা। কিভাবে কি হয়েছে তখন জানলাম। আয়ান লিয়ার মা আর ভাইকে কিডন্যাপ করে বাধ্য করে বিয়ে করেন। এরপর ওদের অন্য জায়গায় শিফট করে সবার সাথে যোগাযোগ বন্ধ করায়। আমি আন্টিকে দিয়ে প্রমিস করাই যে এই কথা যেন সে, লিয়া, আয়ান কাউকেই না জানায়। এত কিছু হয়ে গেল, লিয়া কেন তোকে বা রাফিনকে জানাই নাই? এটা আমিও জানি না ব্রো, সে কেন আমাকে বা বোনকে এসব জানায় নাই। তাহলে আয়ান তোকে কেন বিয়ের আসরে নিয়ে গেল আর এত নাটক করলো? সে কথা আমিও জানি না। এটা জানার চেষ্টা করেছি অনেক। ওই দিন আমি এসব কথা রাফিন ভাইয়া ছাড়া কাউকে জানাই নাই। এদিকে আয়ান ভাইয়া আমাকে প্রপোজ করে, আমি উত্তর না দেওয়ায় সে বাসায় জানায় আমাকে বিয়ে করবে। প্রথমে বড় আব্বু আর বড় আম্মু রাজি হয় নাই। আয়ান কিন্তু আপনি দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাড়িতে খাবার খায় নাই, এমনকি আঙ্কেলের টাকায়ও চলে না। আজও কেউ এই খবর জানে না যে সে কি কাজ করে, এত টাকা কোথায় পায়। কেউ জিজ্ঞেস করলেও বলে না। বড় আম্মুকে দিয়ে বড় আব্বুকে এই কথায় রাজি করায়, না হয় আয়ান ভাই মরে যাবে এই কথা বলে। একে তো আপনি বড় আব্বুর সাথে যোগাযোগ রাখতেন না, তার উপর আয়ানকে যা একটু দেখতো, যদি ছেলেকে হারিয়ে ফেলতে হয় এই ভয়ে বড় আব্বু রাজি হয়। আমার বাবা মাকে বড় আম্মু অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করেন। যখন আমি জানলাম এই বিয়ে আমি করব না, তখন বড় আব্বু আমাকে তার মাথা ছুঁয়ে কথা আদায় করেন। বাধ্য হয়ে আমি রাজি হই। আয়ান ভাই আমাকে কোনো উদ্দেশ্যে বিয়ে করতে চাইছে, আমি জানি না ভাইয়া, তবে শিওর ছিলাম বিয়েটা হবে না। আর তাই হলো। বিয়ের দিন আয়ান লিয়াকে নিয়ে হাজির। সব ঠিক হলে তুই কেন সুইসাইডে নাটকটা করলি? আমি বলছি ব্রো, তুমি তো এমনি এমনি আসবে না, তাই আমি বনুকে এই আইডিয়াটা দেই যে এটা কর, তাহলে ভাইয়া চলে আসবে। আমাকে দিয়ে তোরা কি করবি? হ্যাঁ, সমুদ্র এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে প্রেয়সীর উত্তরের জন্য। তার মনের মধ্যে কি চলছে তা প্রকাশ করার বাহিরে। আমি তোমাকে আসতে বলেছি, তারও কারণ আছে। আমাদের আয়ান ভাই সম্পর্কে জানতে হবে। ওনার মূল উদ্দেশ্য আমাদের খুঁজে বের করতে হবে। এই কাজ আমি বা রাফিন ভাই একা পারবো না, তাই তোমাকে আনা। কথা শেষ করেই প্রেয়সী সমুদ্রের দিকে মুচকি হেসে তাকালো। সমুদ্র হতাশ দৃষ্টিতে তার প্রিয়র দিকে তাকালো। রাফিন শব্দ করে হেসে দিল। তোর এত হাসি কেন পাচ্ছে রে রাফিন? ভাই চা খাওয়া না? চা তো পানি হয়ে গেছে। তুই যে একা একা চা খেলি, আমাদের মনে করিয়ে দিবি না যে আমাদেরটা ঠান্ডা হয়ে যাচ্ছে?
কিছু করার ছিল না ব্রো, তুমি কথা শুনছিলে তাই। আর বনু তো এই চা কম শরবতই খাবে, ওর অভ্যাস। চাকে ঠান্ডা করে শরবত বানিয়ে খায়। বান্দর কে আর জানে আদরাক কা স্বাদ এইভাবে খেতে দারুণ লাগে। তোমরা বুঝবা না, বুঝলা? প্রেয়সী সেই ঠান্ডা চাটাই খেয়ে নিল। সমুদ্রের তা খাওয়া হলো না। সে উঠে বিল পে করে দিল, সাথে 2টা চিপস নিয়ে নিল। তা যাওয়া যাক এখন, এই জন্য তোদের এখানে আনা। তা ভাইয়া, এরপর কি করব ঠিক করব না? তোর আর কিছু করা লাগবে না, তুই পড়াশোনায় মন দে। যা করার আমি করব। যা গাড়িতে উঠে বস। প্রেয়সী মুখ গোমরা করে গাড়িতে উঠে বসে পড়ল চুপচাপ। এই লোক তাকে সবসময় ধমকাবে একটুও ভালো না। সমুদ্র হালকা হেসে রাফিনকে নেক্সট অ্যাড্রেস দিয়ে দিল, জানায় রাফিনের কাছে আজ আছে, সে আসতে পারবে না। সমুদ্র প্রিয়কে নিয়ে যেন একাই লাঞ্চ করে নেয়। রাফিনকে বিদায় দিয়ে সমুদ্র গাড়িতে উঠে বসে। প্রিয়র দিকে চিপসের প্যাকেট 2টো দিয়ে বলে, এইভাবে মুখ ফুলিয়ে না রেখে চিপস খা, একদমই ফুলানো প্যাকেটের মতো লাগছে তোকে। আমি জানি তো, আমি একটু গুলুমুলু দেখে তোমাদের সবার হিংসা হয়, বুঝলা? করতে থাকো হিংসা, আমিও আর ডায়েট করব না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকা প্রেয়সীর দিকে। এই মাইয়াটা ডায়েট করছে, এটাও শোনা লাগলো। প্রেয়সী রাগে চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। না পারে সে সমুদ্রকে তার রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দিবে। সমুদ্র তো মিটিমিটি হেসেই যাচ্ছে। কি বললেন আমি ডায়েট করি? এটা শোনা লাগলো মানে? আমি যে ডায়েট করি তা অবিশ্বাস করছেন? ইস না, কে বললাম আমি অবিশ্বাস করছি? আমি তো তোকে বিশ্বাস করলাম যে তুই ডায়েট করস। তা কত কেজি ওজন কমিয়েছিস? 1 মাসে আমি 1 কেজি ওজন কমিয়েছি, জানেন? প্রেয়সী অনেক ভাব নিয়ে কথাটা বলল। প্রেয়সীর কথা শুনে হো হো করে হেসে ফেলল সমুদ্র। প্রেয়সী অবাক হয়ে সমুদ্রের হাসি দেখে যাচ্ছে। লোকটার হাসি এত সুন্দর কেন? ইস, আমি এইভাবে তাকালাম কি ভাববে? আপনি হাসছেন কেন এইভাবে? হাসবো না তো কি করব আমি? লাস্টে শোনা লাগলো প্রিয়সী শিকদার 1 কেজি ওজন কমিয়ে এত ভাব নিচ্ছে। আমি জানি আপনার জলে আমি গুলুমুলু দেখে আপনি হয়তো জেলাস ফিল হয়, আমি বুঝি। সমুদ্র হেসে গাড়ি ড্রাইভ করা শুরু করে দিল। প্রেয়সী নিজের মতো চিপস খাচ্ছে আর ফোন বের করে স্ক্রল করা শুরু করে দিল। দুইজনের মধ্যে আর কোনো কথাই হচ্ছে না। প্রেয়সী খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। প্রিয়, লাঞ্চে কোথায় যাবি? আপনার যেই জায়গা ভালো লাগে সেখানে চলুন। মোবাইলে এত মনোযোগ দিয়ে কি করছিস? ভার্সিটি থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, তা আমার ফ্রেন্ড ইনবক্সে শেয়ার করলো আমার সাথে। পড়াশোনা তো ছেড়েই দিয়েছিস, ভাবছি এবার তোকে বিয়ে দেওয়া যাক। আমি বিয়ে করছি না, এখন তুমি করো। সময় হলেই দেখা যাবে। রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামিয়ে প্রেয়সীকে বলল ভেতরে যেতে। সমুদ্র গাড়ি পার্ক করে আসবে। সমুদ্রের কথা মতো প্রেয়সীও রেস্টুরেন্টের মধ্যে ঢুকে সমুদ্রের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রেয়সী বসে বসে মেনু কার্ড দেখছিল। তখন ওয়েটার এসে জানতে চাইলো প্রেয়সী কে নিবে। ম্যাডাম, কি অর্ডার করবেন? একটা চিজ পাস্তা, মাশরুম স্যুপ, পিৎজা, বার্গার, চকলেট শেক, আইসক্রিম, বোরহানি, আর হ্যাঁ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মাটন, আর লাস্টে কোকা কোলা। আর কিছু ম্যাম? দাঁড়ান, আমার সাথে যে আছে উনিও তো অর্ডার দিবেন, আমি তো শুধু আমার অর্ডার দিলাম আপনাকে। ওয়েটার আর সমুদ্র হাঁ করে তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। সমুদ্র বসতে বসতে বলল, মাত্রই কয়টা খাবার কি অর্ডার দিলি তুই প্রিয়? আর কিছু নিবি না? দেখছেন, আমিও ভাবছি কম হয়ে গেছে, কিন্তু কি করব বলুন, আমি তো বেশি খাবার খেতে পারবো না, ডায়েট করছি তো তাই। থাক, 1 ঘন্টা পরে আমাকে পানিপুরি আর ফুচকা খাওয়াতে নিয়ে যান। প্রেয়সীর কথায় ওয়েটারের কাশি শুরু হয়ে গেল আর সমুদ্র অবিশ্বাস্য চোখে দেখেই যাচ্ছে। মাথায় হাত দিয়ে বসে আছে সমুদ্র। স্যার, আপনি কিছু অর্ডার করবেন? হ্যাঁ, আমার জন্য কফি আর একটা চিকেন স্যুপ দিয়েন। ওয়েটার চলে যাওয়ার পর সমুদ্র প্রেয়সীকে বলে, প্রিয় তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার আবার কি হবে ভাইয়া? জানেন আমার খুব ক্ষুধা কম লাগছে। যদি বেশি ক্ষুধা লাগতো না তাহলে আমি কতগুলো খাবার যে অর্ডার দিতাম আজ। এত খাবার অর্ডার দেওয়ার পরও বলছিস তোর কম ক্ষুধা লাগছে? এর থেকেও আরো বেশি খাইতে পারি। এত খাবার কোথায় যায় প্রিয়? এই, আপনি আমার খাবারের দিকে একদম নজর দিবেন না ভাইয়া। আশ্চর্য, খাবার আবার কোথায় যাবে? আমার পেটুতে যায়। তুই কোন ডায়েট চার্ট ফলো করিস আমাকেও দিস? বাসায় আমার রুমের দেওয়ালে টানানো আছে, বাসায় গিয়ে দেখে নিন। চুপচাপ থাকেন, খাবার দিতে এত লেট করছে কেন? সমুদ্র মনে মনে ভাবছে, এই কোন খাদকের পাল্লাই পড়েছি। আল্লাহরে, এই মেয়ে এত খাওয়ার পরেও নাকি ক্ষুধা বেশি লাগে না, আমাকে 2 দিনে ফকির বানাবে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর এক এক করে সব খাবার খেয়ে যাচ্ছে প্রিয়। সবগুলো আইটেম থেকে একটু একটু করে খাচ্ছে। সমুদ্র কফি খাওয়া শেষ করার 10 মিনিটের মাথায় তার চিকেন স্যুপ দিয়ে গেল। সমুদ্র নিজের খাবার রেখে প্রিয়র খাওয়া দেখে যাচ্ছে। কিভাবে খাচ্ছে প্রিয়, দেখে মনে হচ্ছে কতকাল না খেয়ে আছে সে।
সমুদ্র একটু খাওয়ার পর আর খেতে পারছে না। প্রেয়সীর খাওয়া শেষ। সে কোকা কলা এক চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ভাইয়া, আপনি যদি আপনার খাবার খেতে না পারেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে? আমাকে দিন, আপনি তো খেতে পারছেন না। আপনার উপর আমার খুব মায়া লাগছে ভাইয়া, তাই আপনার হয়ে স্যুপটা আমি খেয়ে নিব, না হলে এই কিউট চিকেন স্যুপ আপনাকে অভিশাপ দিবে। তুই খেতে পারবি? তোর পেটে জায়গা আছে? না তো, কিন্তু আমি এখন স্যুপ না খেলে স্যুপটা কান্না করবে। আচ্ছা নে খা। সমুদ্র বোকার মতো দেখেই যাচ্ছে প্রিয়কে। স্যুপ নাকি অভিশাপ দিবে, কান্না করবে। আবার স্যুপ কিউটও হয়, আর কত কি শোনা লাগবে। সমুদ্র নিশ্চিত পাগল হয়ে যাবে এই মেয়ের সাথে আর কিছুক্ষণ থাকলে। প্রেয়সী খাবার শেষ করে ঠেকুর তুলল। ইয়াক, এসব কোন ধরনের কাজ প্রিয়? দূর ভাইয়া, চিল করো তো। শিকদার বাড়িতে। সুমাইয়া, এই সুমাইয়া, তুই কোথায়? এই যে খালা, আমি এইখানে। তোকে কি এই পাশে এনেছি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে আর সারাদিন বাড়ির বাইরে থাকতে? আমি কি করবো বলো, তোমার বড় ছেলে আমাকে পাত্তাই দেয় না। লজ্জা লাগে না এসব বলতে? মেয়ে মানুষ কেন হয়েছিস? একটা ছেলেকে নিজের দিকে টানতে পারিস না? আমার দিকে তাকায় না তোমার ছেলে। যাই হোক, আয়ন ভাইয়ের প্ল্যান কি খালা, কিছু জানো? আমার প্ল্যান জানার মতো যোগ্যতা আর বয়স এখনো হয় নাই তোর। নিজের চরকায় তেল দে। সুমাইয়া আর মিসেস আফিয়া শিকদারের কথার মধ্যে আয়ান রুমে ঢুকে সেই কথার জবাব দিল। তুমি চুপ থাকো আয়ান, বড় বড় লেকচার দিও না। বিয়ে ওই ফকিন্নির বাচ্চাকে করেছো, লজ্জা লাগে না? রওনাককে বিয়ে করলেও তো এই বাড়ির বাকি অর্ধেক সম্পত্তি তুমি পেতে। মা, লিয়াকে নিয়ে একদম বাজে কথা বলবে না, আর অপমান তো দূরে থাক। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আছে কি ওই লিয়ার মাঝে? লিয়াকে আমি ভালোবাসি, এই নিয়ে আর কোনো কথা হবে না। আর বাকি রইল রওনাক। রওনাককেও আমি বিয়ে করব। ওরা দুই বান্ধবী, দুই সতীন হয়ে থাকবে। ওই সম্পত্তি কেবল আর কেবল আমার হবে। তুমি বলবে আর রওনাক তোমাকে নাচতে নাচতে বিয়ে করে নেবে, তাই না? কেন নিবে না? ও আমার ভালোবাসা অন্ধ মা। দেখলে না আমার পাশে লিয়াকে দেখে সুইসাইডের চেষ্টা করেছিল? হ্যাঁ, আমার সব মনে আছে। শুরু থেকে একটা কথা বলে যাচ্ছি আমি তোমাকে। সমস্ত বড় ভাই হয় তোমার। ওকে হিংসা করো না, অর্ধেক সম্পত্তি ওকে দিয়েছে তো কি হয়েছে? রওনাককে বিয়ে করে পার্কি অর্ধেক তুমি নিজের নামে করে নাও। সমুদ্র, সমুদ্র আর সমুদ্র। কে ও? সব আদর, সম্মান, ভালোবাসা ও কেন পাবে মা? বাবার আদরের বাড়ির সবার চোখের মনে একা সমুদ্র কেন হবে? তুমিও মা সমুদ্রকে ভালোবাসো কেন অত? চুপ আয়ান, এই কথা আমি তোমার মুখে শুনবো না। সমুদ্র আমার ছেলে, আমার আরও তোমার বড় ভাই, মাথায় রেখো। আয়ান রাগে দরজায় লাথি মেরে রুম থেকে বের হয়ে যায়। সুমাইয়া ওর খালাকে বলে, খালা, লিয়া তোমার ছেলেকে দেখো তাবিজ করেছে, তুমি কিভাবে মেনে নিচ্ছ? না মেনে উপায় নাই আয়ান, যে বড্ড জিদি সুমু, ওকে সামলানো দায়। লিয়ার বাচ্চা একমাত্র ভরসা এখন আমাদের। তুমি যেভাবেই হোক যা করতে হয় করো, সমুদ্রকে প্রেমের চালে ফেলো। প্রেয়সী এত এত খাবার খেয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। সমুদ্র এবার প্রেয়সীকে ভয় দেখানোর বুদ্ধি বের করলো। এত এত খাবার যে খেলি, তোর কাছে টাকা আছে প্রিয়, বিল কিভাবে দিবি? প্রেয়সীও ভাবনায় পড়ে গেল। সে তো টাকা আনে নাই। এখন সে সমুদ্রের দিকে অসহায়ভাবে তাকায়। আমার দিকে তাকাবি না, আমি এত টাকা দিতে পারবো না। এত কিপটামি কেন? আপনি দিয়ে দেন না, বাসায় গিয়ে আম্মুর থেকে নিয়ে আপনাকে দিয়ে দেব। দিতে পারি, আমার এক শর্ত আছে। আচ্ছা, আমি আপনার সব শর্ত মানতে রাজি ভাইয়া। সমুদ্র রওনাককে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। সুরেশ্বর নদীর পাড়টা আসলেই খুব সুন্দর। একটা নতুন ক্যাফের কাজ চলছে পাশেই। দেখতে খুব সুন্দর লাগছে। টিন আর কাঠ দিয়ে বানানো হচ্ছে ক্যাফে হাউসটি। জায়গাটা খুব সুন্দর সমুদ্র ভাইয়া। আমাকে কি আপনি এই ক্যাফে যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আবার নিয়ে আসবেন? জায়গাটি কি তোর খুব বেশি পছন্দ হয়েছে প্রিয়? হ্যাঁ, দেখেন কি বাতাস, সামনে নদী, কি শান্ত। আচ্ছা, আমি ওখানে গিয়ে নিচে নেমে পানিতে পা ডুবাই? না, দরকার নেই, পরে যাবি তুই। না, দেখেন ওই যে কত মানুষ নিচে নেমে কাজ করছে, তাদের তো কিছু হচ্ছে না। আমার সাথে বেশি তর্কের দরকার নাই। চল, তুই না ফুচকা খাবি? হ্যাঁ, খাওয়াবেন? আমার কাছে তো কোনো টাকা নেই, আমি দিতে পারবো না। দেওয়া লাগবে না, চল বাহিরে দেখি কোথাও ফুচকা পাওয়া যায় নাকি। সন্ধ্যা ঘনিয়ে এলো। প্রেয়সী আর সমুদ্র বাড়ি ফিরল। বাড়িতে সমুদ্রের সাথে প্রেয়সীকে ঢুকতে দেখে আয়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দ্রুত সে ওখান থেকে সরে যায়, যাতে সে সমুদ্র আর প্রেয়সীকেও দেখতে না পায়। সমুদ্র চলে গেল নিজের রুমে। প্রেয়সীকে তার রুমে যেতে হলে আয়নের রুম পাস করে যাওয়া লাগে। আয়নের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় প্রেয়সীকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে রাখে। থতমত খেয়ে যায় প্রেয়সী। আয়নের এমন কাজে সে কিছুই বুঝতে পারছে না। আমাকে এইভাবে টেনে নিয়ে আসার মানে কি? বাহ রওনাক, তোর এই রাগারাগি আওয়াজ তো আমার সেই লাগে। মজা করছেন আমার সাথে আয়ন ভাইয়া? আমার হাত ছাড়ুন। আমার প্রতি ভালোবাসা 2 দিনের মধ্যে শেষ?
বাহ, আজ আবার আমার বড় ভাইয়ের সাথে? ভালোবাসার শব্দটা অন্তত আপনার সাথে যায় না। আপনার স্ত্রী ঘরে আছে, আপনার এইরকম কাজ শোভা পায় না। আর এইসব নোংরা কথা আমাকে বললে ভালো হবে না। প্রেয়সী আয়ানকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে রাগে হনহন করতে করতেই নিজের রুমে চলে গেল। কেমন সারা শরীর রীতিমতন খিন খিন করছে তার। ওয়াশরুমে জামা কাপড় নিয়ে চলে গেল। আয়ান নিজের রুমে যাওয়ার জন্য পিছু ফিরে তাকিয়ে দেখে লিয়া দাঁড়িয়ে আছে। লিয়া আয়ানকে তাকাতে দেখে আবার নিজের রুমে চলে গেল। শুনো, যা জানো চুপচাপ থাকো। রাফিনকে দেখে কি তার প্রতি পিরিত তোমার উতলে পড়ছে? আমাকে নিজের মতো চরিত্রহীন ভাববেন না মিস্টার শিকদার। মুখ সামলিয়ে কথা বলো লিয়া। ও প্লিজ শ্যাট আপ। আপনার মুখে এসব কথা মানায় না। আপনি নিজের ক্যারেক্টার সামলান। আর কিছুদিন পর সন্তানের বাবা হবেন। ভেবে দেখেছেন এমন চেহারা নিয়ে সন্তানের সামনে কিভাবে দাঁড়াবেন? তুমি তোমার সীমা সারিয়ে যাচ্ছ লিয়া। আমাকে রাগিও না, ফল ভালো হবে না। যা খারাপ করার আমার সাথে তো আপনি করে ফেলেছেন। আর কি করবেন? আর কিছু বাকি নেই। কিন্তু এমন দিন আসবে আপনি পস্তাবেন, খুব করে পস্তাবেন। আয়ান সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল। এখন নিজের রাগ কন্ট্রোল করা লাগবে। লিয়ার সাথে তর্কে জড়িয়ে তাকে উত্তেজিত করলে বাচ্চার ক্ষতি হবে। লিয়া সোফায় বসে কান্না করতে লাগলো। এভাবে কারো জীবন চলতে পারে না। প্রেয়সী গোসল সেরে এসে কম্বল জড়িয়ে বসলো। শীত লাগছে তার। এই বাড়ি থেকে যেতে পারলে বাঁচে সে। কিন্তু বড় আব্বু তো যাওয়ার পারমিশন দিল না। কিছু একটা করতে হবে। এভাবে চলতে পারে না সবকিছু। এক বাসায় এই জঘন্য লোকের সাথে থাকা যায় না। লিয়া উঠে ধীরে ধীরে সমুদ্রের রুমে গেল। লিয়াকে এই সময় নিজের রুমে দেখে আশ্চর্য হয়ে গেল সমুদ্র। কি ব্যাপার লিয়া, কিছু কি হয়েছে? না ভাইয়া, কিছু হয় নাই। তাহলে এই সময় তুমি আমার রুমে? আমি কিছু কথা বলতে চাই আপনাকে ভাইয়া। আচ্ছা বলো। ভাইয়া, আমি আয়ানকে ডিভোর্স দিতে চাই। আমি ওর সাথে আর থাকতে পারছি না। আর আমি আয়ানকে এসব বলার সাহসও পাচ্ছি না। আয়ান আমার মা আর ভাইকে নিজের কাছে আটকে রেখেছে। দেখো লিয়া, ডিভোর্স সবকিছুর সমাধান না। ভেবে দেখো, এখন তুমি একা না। বাবুকে তো আয়ান তোমাকে দিবে না। সেও এই বাচ্চার বাবা, সে তো তার অধিকার ছাড়বে না। আমি কিছু জানি না ভাইয়া, আপনি কিছু একটা করুন। আপনার মা আর ভাইয়ে আমাদের নিয়ে যে খেলা শুরু করেছে তা অনেক ভয়ঙ্কর। উনি আয়ানের সাথে আবারও প্রেয়সীর বিয়ে দিতে চাচ্ছেন। আর আয়ানও রাজি। আমার জীবন যেভাবে নষ্ট হলো, আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডের জীবনটাও এভাবে নষ্ট হোক। আয়ান অনেক ভয়ঙ্কর ভাইয়া। নিজের উদ্দেশ্য হাসিল করতে কাউকে মেরে ফেলতেও দুবার ভাববে না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে আছে লিয়ার দিকে। মেয়েটা নিশ্চুপ কান্না করেই যাচ্ছে। হিচকিঠে গেছে তার। সমুদ্র বেশি অবাক হলো তার মায়ের কথা শুনে। সে কি ঠিক শুনেছে তার মা এমন জঘন্য কোনো কাজ করতে পারে? শান্ত হও লিয়া, তোমার এই অবস্থায় এমন অস্থির মানায় না। এক কাজ করো, গিয়ে রেস্ট নাও, আমি দেখছি কি করা যায়। লিয়া সমুদ্রের কথায় ভরসা পেল। সমুদ্রের মাথা কাজ করছে না, কি করবে। উঠে সে তার বাবার মায়ের কাছে গেল। আম্মু আসবো? হ্যাঁ বাবা, আয় তুই। তোর কি পারমিশন নেওয়া লাগে? আমি কিছু কথা বলতে চাচ্ছি বাবা তোমাদের। হ্যাঁ বল। শুনো, আয়ানের বিয়ে হয়েছে, কয়েকদিন পর এই বাড়িতে নতুন একজন আসবে, তাই না? আমি চাচ্ছিলাম ব্যবসার সব ভার তুমি আয়ানের উপর ছেড়ে দিয়ে রেস্ট করো। কি বলতে চাচ্ছিস তুই বাবা? আর এই সম্পত্তির অর্ধেক মালিক তুই। আমার নামে সব সম্পত্তি আমি আগে তোকেই দিয়ে দিয়েছি। এইটাই তো অন্যায় করছো তুমি বাবা। আমার কথায় কষ্ট পেও না বাবা। আমি যেমন তোমার সন্তান, আয়ানও ঠিক তেমন। তাহলে আমাদের দুজনকে তোমার সমান চোখে দেখা উচিত। তুমি কিভাবে তোমার নামের সব আমাকে দিয়ে দিলে? আয়ান কি পেয়েছে বাবা? ওরও অধিকার আছে। শিকদার বাড়ির একমাত্র বংশধর তুই সমুদ্র। আর এসব শিকদার বাড়ির রক্ত হিসেবে তোর পাওয়ার কথা। তাহলে বাবা, আজ আমারও বলার কথা, আয়ান যেমন তোমার ছেলে না, তেমন আমিও তো আম্মুর ছেলে না। সেই হিসেবে আম্মুরও আমাকে লালন পালন করা উচিত হয় নাই। আমাকে সে আয়ানের থেকে বেশি ভালোবাসা দিয়েছে, এটাও তার উচিত হয় নাই। তোমার ভাবনা আর কাজের জন্য আয়ানের এই অবস্থা। কিভাবে বাদ দিব আম্মু? তুমি আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসে গেলে। আর আব্বু কেন পারল না আয়ানকে আমার মতো করে দেখতে? ছোট থেকে সব আমি পেয়েছি, আয়ান কিছু পায় নাই। বাবা তার খোঁজও রাখে নাই। আফিয়া শিকদার কান্না করছে। সে যেমনই হোক সমুদ্রকে সে অনেক ভালোবাসে। সমুদ্রের জন্য তার ভালোবাসা আদর স্নেহ কম ছিল না। কিন্তু তার বাবা আয়ানের প্রতি সেই সমান দায়িত্ব পালন করতে পারে নাই। আজ এত সব কিছুর জন্য দায়ী একমাত্র সমুদ্রের বাবা।
সে যদি আয়ানকে সমুদ্রের মতো ভালোবাসা দিত, তাহলে আয়ানের মনে সমুদ্রের প্রতি এত তিক্ততা এসে জমা হতো না। সবকিছুর লিমিট থাকে। ছোটবেলা থেকে আয়নের প্রতি এমন ব্যবহার করায় তার মন বিষিয়ে গেছে, তাই তো সমুদ্রকে ঘৃণা করে সে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও, কিন্তু এটাই। তোর কথা ভুল নয় সমুদ্র, আমি অন্যায় করেছি, তাই আয়ন এমন হয়েছে। তুই যা ভালো মনে করিস তাই কর। দরকার নেই সমুদ্র, তোমার নামে যা আছে তোমার থাকুক, আয়নকে দিতে হবে না। আমি তোমাকে আয়নের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি আম্মু, তুমি আমাকে ভালোবাসো। এই সম্পত্তির জন্যই না তুমি আমার প্রিয়সীকে আমার থেকে আলাদা করে আয়ানের সাথে বিয়ে দিতে চাও, যাতে আয়ান ওর ভাগের সম্পত্তি পায়। আমার প্রিয়সীকে হলেই হবে, আর কিছু চাই না। রাতে উকিল আসবে, তোমরা উপস্থিত থেকো ঠিক সময়ে। আমি আসি। সমুদ্রের যাওয়ার পথে তাকিয়ে থাকে তার বাবা মা। তাদের দুজনের মনে আজ পাহাড় সমান অপরাধ বোধ। দুজন সমান অপরাধী। শিকদার বাড়ির প্রতিটা মেম্বার আজ ড্রয়িং রুমে উপস্থিত। প্রেগনেন্ট লিয়াও সেখানে এসে দাঁড়ায়। তা দেখে প্রিয়সী উঠে দাঁড়িয়ে তাকে বসতে দেয়। আমাদের আজ এখানে ডাকার কারণ কি সমুদ্র, আমাদের বলবে? হ্যাঁ অবশ্যই চাচ্চু, জানাবো। আশা করি আপনি আমাকে বিশ্বাস করেন। তোকে বিশ্বাস করব না তো আর কাকে করব বাবা? তাহলে বসো, একটু অপেক্ষা করো। প্রেয়সীর বাবা আর সমুদ্রের কথোপকথনে আয়ন বিরক্ত হচ্ছে। আয়ান চেয়েও কিছু করতে পারছে না। কি এমন কাজ যে সবাই চুপচাপ আছে? তখনই একজন উকিল বাড়িতে আসতো। সরি সমুদ্র, আমার আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে মিস্টার মিনহাজ, এবার আপনার যা কাজ করার তা শুরু করুন। সব রেডি করেই আছে, শুধু আপনাদের সাইন করলেই হবে। প্রেয়সী এতক্ষণ চুপচাপ থাকলেও এবার জিজ্ঞেস করলো, এইসব কিসের কাগজপত্র? আর সবাই সাইনই বা কেন করবে? এটা আমার নামের সম্পত্তির কাগজ। আমার নামে যা যা বাবা দিয়েছেন, আজ আমি তা সবকিছু আয়ানের নামে দিয়ে দিচ্ছি। সমুদ্রের কথায় ওর বাবা মা বাদে পরিবারের সবাই আশ্চর্য হয়ে গেল। সমুদ্র কেন এসব করছে? আয়ান তো আকাশ থেকে পড়ছে বলে মনে হচ্ছে। এসব কি বলছো ভাইয়া? আমি কেন তোমার নামে সম্পত্তি নিব? এই সম্পত্তি তোমার বাবার, তাই এর উপর অধিকারও তোমার। আমার একার বাবা না, তোরও বাবা আয়ান। সে হয়তো সে ভুল করেছে, তাই বলে মা যেমন আমাদের দুজনের বাবাও সেম। আর আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। কারো কোনো আপত্তি আছে? কেউই কিছু বলল না, কারণ যার সম্পত্তি সে নিজে দিয়ে দিয়েছে তাতে অন্য কেউ কি বলবে। আর সব থেকে বড় কথা, সমুদ্র কিছু না ভেবে কিছু করে না। আয়ান আর কিছু বলল না। এত সম্পত্তির মালিক সে একা হবে এসব ভেবেই খুশিতে তার চোখ চিকচিক করে উঠল। কিছু না করেও সব তার নিজের হচ্ছে, এর থেকে ভালো আর কি হবে? আয়ানের নামে সব লিখে দিল সমুদ্র, আর বাকি সবাই শুধু নির্বাক শ্রোতা। তখন একজন হুজুর টাইপ লোক আসলো। ছোট আব্বু, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। মনে আছে তুমি আমাকে কি ওয়াদা দিয়েছিলে? আজ তোমাকে তোমার ওয়াদা পূর্ণ করতে হবে। আমাকে আমার আমানত ফেরত দিতে হবে। আমার সব মনে আছে রে, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর আমানতের খেয়ানত করতে যাচ্ছিলাম। আমার কোনো আপত্তি নাই যদি প্রিয়সী রাজি থাকে। প্রেয়সী ওর বাবা আর সমুদ্রের কথায় অবাক হয়ে বোকার মতো তাকিয়ে আছে। কি বিষয়ে কথা হচ্ছে তা তাদের বোধগম্য হচ্ছে না। প্রেয়সীর মা মেয়ের দিকে তাকিয়ে আছে। সে সিদ্ধান্ত নিল মেয়েকে জানাবে। মেয়ের হাত ধরে ওখান থেকে চলে গেল বাড়ির ভেতরে। এর মধ্যেই ওখানে সমুদ্র ও বাকি সব পেপার চেক করে নিল। অনেকক্ষণ পর যখন প্রেয়সীকে নিয়ে ওর মা আসেন, প্রেয়সী তখন নিশ্চুপ নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। প্রেয়সীর মা জানালো সে বিয়েতে রাজি। সমুদ্র আর প্রেয়সীর বিয়ে পড়ানো শুরু হলো। আয়ান শুধু নির্বাক শ্রোতা হয়ে দাঁড়িয়ে আছে। আজ সে জিতেও হেরে গেল। সমুদ্র সম্পত্তি দিয়ে মেইন জিনিস নিয়ে গেল। হাতের কাগজ মুষ্টিবদ্ধ করে রাখল। আয়ানের অবস্থা দেখে মৃদু হাসল রিয়া। দেখো কেমন লাগে যখন নিজের অতি প্রিয় জিনিস না চাইলেও হারানো লাগে। রাফিন এক দৃষ্টিতে লিয়ার দিকে তাকিয়ে আছে। লিয়াকে দেখতে খুব সুন্দর লাগছে। প্রেগনেন্সির জন্য হয়তো লিয়ার চেহারায় এত লাবণ্যময় লাগছে। কি গুরুমুলো লাগছে মেয়েটাকে। চোখের কোণে এসে পানি ভিড় জমাতে শুরু করলো। দৃষ্টি ঝাপসা হতে লাগলো রাফিনের। আজ হয়তো আয়ানের জায়গায় তার থাকার কথা ছিল। আজ লিয়ার গর্ভে আয়ানের সন্তান না রাফিনের হতো। কিন্তু সব কি আর চাইলেও পাওয়া যায়? লিয়া রাফিনের ভাগ্যে ছিল না, তাই আজ সে অন্য কারো। চোখ থেকে গড়িয়ে পড়া পানি হাত দিয়ে মুছে ফেলল সে। সমুদ্র আর প্রেয়সীর বিয়ের পরে সমুদ্র সবাইকে জানায়, আমার চাকরি না হওয়া অবধি আমরা এই বাড়িতে থাকবো। সমুদ্রের এহেন কথায় বাড়ির কেউ রাজি না। প্রিয়সী, আমি চাইছি
তুই তোর নামের সব রাফিনকে দিয়ে দিবি। আজ থেকে তুই আমার স্ত্রী। আমি চাই তোর স্বামীর যতটুকু আছে ততটুকুই তোর হবে। আর যদি তুই চাস এই শিকদার বাড়িতে থাকতে তাহলে আমার আপত্তি নাই, কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। এখন এই বাড়ি আয়ানের। যেমন আয়নের ঠিক তেমন আমারও সমুদ্র। তুই আর প্রিয়সী কোথাও যাস না বাবা। ছোট আব্বু আম্মু, আমাকে বিশ্বাস করতে পারো। আমি যেখানেই যাই তোমাদের মেয়েকে কষ্ট পেতে দিব না। ও যাতে সব থেকে ভালো থাকে আমি সেই ব্যবস্থাই করব। ভাইয়া তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আয়ান না চাইতেও নিজের ইমোশনস বজায় রাখতে এটা বলল। না আয়ান, আমি অনেক পেয়েছি এই বাসা থেকে। এবার না হয় তোর পালা। প্রিয়সী, আমি চাই আমরা যাওয়ার পর রাফিনও তার সমান অধিকার পাক। রাফিন নিজের অধিকারে দাপটের সাথে এই বাসায় থাকবে। ভবিষ্যতে ওর বিয়ে হবে, তখন ওর স্ত্রী সন্তান হবে, যাতে তাদের অধিকার ঠিকঠাক থাকে। প্রেয়সীর মনে সমুদ্রের প্রতি সম্মান বাড়তেই থাকে। থাকবে নাই বা কেন, সমুদ্র সবার কথা ঠিকভাবে মনে রেখে সব সিদ্ধান্ত নেয়। আমার কোনো সমস্যা নাই। আমার কোনো কালেই এসবের প্রতি আগ্রহ ছিল না। শুধু দাদু আমাকে এইসব দিয়ে যায়। আমিও চাই সব কিছু আমার ভাইয়া পাক। আমার ভাই আমাকে খুব ভালোবাসে, আমিও বাসি। কথা বলতে বলতে রাফিনের কাছে গিয়ে কান্না করে দেয় প্রিয়সী। কেন কান্না পাচ্ছে তার সে জানে না। হয়তো এই ভাইয়ের থেকে দূরে যেতে হবে এই কথা ভেবে। এটাই যে নিয়তি। রাফিনের বিয়ের কথা শুনে লিয়ার বুকটা ধক করে উঠবে নাই বা কেন। নিজের সামনে নিজের ভালোবাসা অন্য কারো হবে এমন কথাই তো কষ্ট হবে। কিন্তু লিয়া, সেও তো অনেক আগে রাফিনকে ঠকিয়েছে। সে তো আয়ানের মোহে আটকে রাফিনকে ধোকা দিয়েছিল। আয়ান তো একা দোষী না। লিয়ের ইচ্ছে না থাকলে আয়ানের একা এত দূর আগানো কখনোই হতো না। সুমাইয়া নিজের বান্ধবীর জন্মদিনে গিয়েছিল। সে যখন এসে জানবে সমুদ্রের বিয়ে হয়ে গেছে, তখন কি হবে? সবাই যে যার কাজে ব্যস্ত। আজ হুট করেই যে এভাবে বিয়ে হয়ে যাবে কেউ ভাবে নাই। প্রেয়সী নিজের রুমে দরজা আটকে বসে আছে। প্রেয়সীর মা আর সমুদ্রের মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আয়ান যেন কোথায় বেরিয়ে গেছে। ড্রয়িং রুমের সোফায় বসা লিয়া, সামনেই রাফিন। এভাবে বসে থাকতে লিয়ার খারাপ লাগছে, কিন্তু হুট করে দাঁড়াতে পারে না। এত বড় পেট নিয়ে তাড়াহুড়ো করে দাঁড়ানো যায় না। রাফিন এতক্ষণ ধরে লিয়ার হাঁসফাঁস করা দেখছে। নিজের নীরবতা ভেঙে রাফিন বলল, কেন আমার সাথে প্রতারণা করলি লিয়া? আয়ানের মাঝে কি এমন দেখলি যে আমার কথা ভুলে গেলে? আমাকে কি ভালোবাসো নাই কখনো? আমাকে ভুল বুঝো না রাফিন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মতিভ্রম হয়েছিল। তাই তো আমি কিছু না ভেবে আয়নের ফাঁদে পা দিই। বাহিরের চাকচিক্যের মোহে পড়ে যাই আমি। আমাকে ক্ষমা করে দিও। নিজের লাইফে এগিয়ে যাও রাফিন। আমার জন্য এতটা ভাবার জন্য ধন্যবাদ তোমাকে। আসো, আমি তোমাকে দাঁড়াতে হেল্প করি। এখানে আর কেউ নাই। রাফিন লিয়ার অনুমতির অপেক্ষায় থাকলো না। লিয়ার হাতের কবজি ধরে দাঁড়াতে সাহায্য করলো। লিয়া ধীরে ধীরে এক এক সিঁড়ি বেয়ে উঠছে, আবার থেমে যাচ্ছে। বোঝাই যাচ্ছে তার কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়িয়ে থেকে আবারও আরেক সিঁড়ি উঠল। এভাবে উপরে ওঠা লিয়ার কাছে অনেক টাফ লাগছে। এক পা উপরে দিয়ে ভারসাম্য হারিয়ে সিঁড়ির দিয়ে নিচে পড়ে গেল লিয়া। গগন বিদারী চিৎকার দিয়ে উঠল সে। রাফিন লিয়ার চিৎকার শুনে দৌড়ে লিয়ার কাছে যায়। লিয়া অসহ্য ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। সারা ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। বাড়ির সবাই প্রেয়সীও দৌড়ে আসতো। আমার বাচ্চাকে বাঁচাও রাফিন, আমাকে হাসপাতালে নিয়ে চলো। রাফিন চুপচাপ পাথরের মতো বসে আছে। লিয়ার করুণ আর্তনাদ তার কানে পৌঁছানো মাত্র তার হুঁশ আসে। সে পাজা কোলে করে আগাতে বাড়ির সবাই সাথে যায়। বাড়িতে রাফিন বাদে কোনো পুরুষ নাই। রাফিন গাড়িতে পিছনের সিটেই রাখে, সেখানে প্রেয়সী আর তার মা বসত। আর আফিয়া শিকদার রাফিনের পাশে বসত। সবাই খুব চিন্তিত। আফিয়া শিকদার যতই লিয়াকে অপছন্দ করুক না কেন, লিয়ার অবস্থা তেমন ভালো না। লিয়া চোখ খোল, আর একটু কষ্ট কর, আমরা হাসপাতালে যাচ্ছি, প্লিজ চোখ খুলে রাখ। আমি আর পারছি না রনু, আমি মনে হয় বাঁচবো না, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচা প্লিজ। কিছু হবে না মা, তোর আর বিবির আল্লাহকে ডাক লিয়া। কথা বলতে বলতে তারা হাসপাতালে চলে গেল। প্রেয়সীর মা সবাইকে ফোন দিয়ে খবর জানালো। শুধু সমুদ্র আর আয়ানকে ফোনে তারা পায় না। লিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। রক্ত লাগবে তা আফিয়া শিকদার দিবে বলে ঠিক করেছে। লিয়ার অবস্থা তেমন ভালো না, সিজার করতে হবে তার। সবাই চুপচাপ বসে বসে আল্লাহকে স্মরণ করেই যাচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে সমুদ্রের বাবা আর প্রেয়সীর বাবাও সেখানে উপস্থিত হয়।
নার্স একটি বাবুকে কোলে নিয়ে আসে লিয়ার ছেলে বাবু হয়েছে। তবে উপর থেকে পড়ায় বাচ্চাটার মাথায় ভালোই চোট পেয়েছে, তাই তাকেও শিশু ওয়ার্ডে ভর্তি করে রেখেছে। লিয়ার এখনও জ্ঞান ফিরেনি। আয়ান আর সমুদ্র হাসপাতালে চলে এসেছে। আয়ানের চোখ ফোলা মেবি কেঁদেছে, তাই হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে পড়ল সে। লিয়ার পাশে বসে তার হাত ধরে কেঁদেই যাচ্ছে। আয়ানের মতো মানুষ ভালোবাসতে জানে তা কি বিশ্বাস হয়? স্ত্রীর এমন অবস্থায় সে যে ভেঙে পড়েছে। মা, ও মা, আমার বেবি কেমন আছে? আর লিয়ার চোখ খুলছে না কেন মা? ওরে তাকাতে বলো। দেখো, আমার বুকটা খালি খালি লাগছে। কাঁদে না আয়ান, লিয়া ঠিক আছে। আর তোর ছেলেবাবু হয়েছে, ওর একটু সমস্যা, এই জন্য ওকে চেক আপের জন্য রাখা হয়েছে বাবা। সব আমার দোষ। আমি কেন লিয়াকে একা ফেলে চলে গেলাম? আজ আমি থাকলে তো এটা হতো না আম্মু। আমি অনেক খারাপ আম্মু। আল্লাহ আমাকে এইভাবে শাস্তি কেন দিল? আমার বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, ও কেন এভাবে কষ্ট পাচ্ছে? আয়ানের আহাজারিতে সবার মন খারাপ করে দিচ্ছে। আয়ান যতই খারাপ হোক না কেন, এমনটা কারোরই মানার যোগ্য না। প্রেয়সী আর সমুদ্র এক জায়গায় বসেছিল। আপনি বাবু দেখবেন? হ্যাঁ আমি দেখবো, তুমি দেখছো? না, চলেন দেখে আসি। প্রেয়সী আর সমুদ্র চলে গেল বাবুকে দেখতে। বাবুটা কত ছোট আল্লাহ! সময়ের আগেই দুনিয়ায় আসায় এখনো অনেক উইক দেখা যাচ্ছে বাবুকে। দেখতে দেখতে 16 দিন হয়ে গেছে। আয়ান, সমুদ্র আর প্রেয়সী এই কয়দিন হাসপাতালে বেশি ছিল। আয়ান এই কয়দিন অনেক শান্ত ছিল, কারো সাথে বেশি কথা বলে নাই। এই কয়দিনে লিয়া আয়ানের প্রতি আবারও দুর্বল হয়ে পড়েছে। আয়ানের এমন কেয়ারিং, কান্না, সবকিছুর জন্য। বাচ্চাকে কোলে নিয়ে আয়ানের সে কি কান্না! প্রতিটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু কোনো বাবা খারাপ হয় না। সন্তানের প্রতি ভালোবাসাও মিথ্যে হয় না, তা আয়ানকে দেখলেই বোঝা যায়। আজকে সবাই লিয়া আর ওর বাচ্চাকে নিয়ে শিকদার বাড়ি যাবে। বাচ্চার নাম রাখা সাধারণত 7 দিনের দিন করে। বাবু অসুস্থ থাকায় তা 21 দিনে করবে বলে সবাই ঠিক করেছে। শিকদার বাড়িতে নতুন অতিথির আগমনে আবার খুশিতে ভরে উঠেছে। প্রেয়সী লিয়ার সাথে কোনো কথা না বললেও সারাদিন বাচ্চাটার সাথে খুব দুষ্টমি করে। আকিকার সব আয়োজন আয়ান আর সমুদ্র মিলেমিশে করছে। বাড়ির সবারই এটা দেখে খুব ভালো লাগছে। অবশেষে 2 ভাইয়ের মধ্যে ঝামেলার অবসান ঘটতে চলেছে। এত খুশির মধ্যে সব থেকে খারাপ লাগছে সুমাইয়া। এই খুশি যেন তার 2 চোখের বিষ। প্রেয়সীর প্রতি সমুদ্রের ভালোবাসা, কেয়ার দেখে জ্বলে পুড়ে মরছে সে। অবশেষে নাম রাখার অনুষ্ঠানে বাচ্চার নাম রাখা হলো লিয়ান শিকদার। নামটা অবশ্য প্রেয়সীর রাখা, আয়ান আর লিয়ার নামের সাথে মিলিয়ে রাখা হয়। সব অনুষ্ঠান শেষে প্রেয়সী আর সমুদ্র ঘুরতে যাবে বলে ঠিক করে রাখে। প্ল্যান অনুযায়ী তারা বেরিয়ে যায়। প্রিয়, আমাকে বিয়ে করে কি তোর কোনো আফসোস হয়? আফসোস কেন হবে আমার? আপনার মতো কাউকে পেয়েছি, সেটাই আমার ভাগ্য। তুই যে আমাকে ভালোবাসিস না প্রিয়সী, আমি তো চাই প্রিয়সীর ভালোবাসায় ভেসে যেতে। কে বলেছে আপনাকে সমুদ্র যে প্রেয়সী আপনাকে ভালোবাসে না? কই, প্রিয়সী তো কখনোই আমাকে বলে নাই সে আমাকে ভালোবাসে। সমুদ্র যে মজা করছে তা তার এক্সপ্রেশন দেখে বুঝে গেল প্রেয়সী। যা, আপনি আমার সাথে মজা করছেন, এটা একদম ঠিক না। আমি মজা করছি না। জানেন, আমি আমার অনুভূতি বলতে পারি না, সব কথা গুছিয়ে সাজিয়ে বলতে পারি না। তবে আমি আপনাকে খুব ভালোবাসি। এই প্রেয়সীর ভালোবাসা আপনার প্রতি 1 সমুদ্র সমান। এভাবে বললে কি আর নিজেকে ঠিক রাখা যায় জান? দেখে শুনে গাড়ি চালান আপনি, না হলে অ্যাক্সিডেন্ট হবে। প্রেয়সীর কথা শেষ হওয়ার আগেই একটা ট্রাকের সাথে তাদের গাড়িটা ধাক্কা খেয়ে যায়। সমুদ্র আর প্রেয়সী কিছু বুঝে ওঠার আগেই এমন হয়ে গেল। রক্তাক্ত 2টি হাত গাড়ির ভাঙা দরজা দিয়ে বেরিয়ে আছে। গাড়ির ওপরে ট্রাক উঠে যাওয়ায় দুজনের মাথা থেতলে গেছে। শিকদার বাড়ির সবাই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে গেল হাসপাতালে। সমুদ্র আর প্রেয়সীর ঘড়ি, মোবাইল পেল তারা। এটা পেয়েই লাশ শনাক্ত করা হলো। বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। আয়ান সবাইকে সামলে নেয়। প্রেয়সী আর সমুদ্রকে দাফন করা হয়। সমাপ্ত।